সত্যির প্রণয়। দিলশাদ ও রওজা। পর্ব 12। শিকদার বাড়িতে আজ অন্য দিনের মতো হইচই পরিবেশ নেই। সবকিছু শান্ত। বাচ্চাদের হাসির আওয়াজ নেই। বনে বনে ঝগড়া নেই। আতিয়া নিজের ঘরে বসে চুপ করে। মানুষের কথা ঠিক কতটা আঘাত দিতে পারে তা আজ সে খুব ভালো করে বুঝতে পারছে। ওই মেয়েটার দোষ কি দেবে? সত্যিই তো তাদের বাড়িতে এসে তাকে একগাদা কথা শুনিয়ে গেল, অথচ পাশে থাকা একান্ত আপন মানুষগুলো কিছু বলল না। সামাজিকতা, আত্মীয়তার সম্মান এতই যে এমন নিকৃষ্ট ভাষায় হেয় করার পরেও কেউ কিছু বলেনি। মেয়েটা তো আশা করেছিল তার হয়ে কেউ একটু কথা বলবে। তাকে তো ওই মেয়েটা মায়ের জায়গায় বসিয়েছিল। মা হয়ে মেয়ের অপমান চুপচাপ দাঁড়িয়ে দেখেছে। তাই তো আজ যাওয়ার আগে সব সম্পর্কে রীতি টেনে গেল পরশব্দ দ্বারা। মনিরা বেগম ও তার পরিবার কিছু সময় আগেই বাড়িতে এসে পৌঁছেছে। সারাহ আর মাহিরা ক্লান্ত শরীর দুটো এলিয়ে দিয়েছে সোফায়। আধা শোয়া অবস্থায় দুজন জুড়ে দিয়েছে রাজ্যের গল্প। দিন দুনিয়ার ধ্যান তাদের নেই বললেই চলে। মাহিরাদের বাড়ি থেকে শিকদার বাড়ি দূরত্ব 1 থেকে 1.5 ঘন্টার পথ। আকস্মিক শব্দে তাদের ধ্যান ভঙ্গ হয়। মাশরাফি বড় বড় 2টা লাগেজ এনে ধপ করে ফেলেছে বসার ঘরে। মাহিরা লাফিয়ে ওঠে, বুকে থুতু ছিটিয়ে বলে, ভাইয়া এভাবে কেউ রাখে? ভয় পেয়েছি না। একটু সাবধানেও তো রাখা যায়, যদি নষ্ট হয়ে যেত। মাশরাফি, 2 অকর্মা তো এসে নেতিয়ে পড়েছিস। এই ভারী ভারী জিনিসগুলো কে আনবে? মাহিরা, তুমি তো আনছিলে। মাশরাফি, আমি আর পারবো না। যা, তুই আর সারাহ গিয়ে ছোট ছোট ব্যাগগুলো নিয়ে আয়। সারাহ আমরা ঢোক গিলে বলে। মাশরাফি, হ্যাঁ তোরা। বড় 2টা আমি এনে রেখেছি, বাকিগুলো আনো। আর আম্মু, তোমার বাপের বাড়ি গেলে কি মাসের বাজারটুকুও আনতে হবে? হ্যাঁ, তোমাকে কি মেলা অভাবে রাখে আব্বু? মনিরা, আমি কি করব? আমি তো ভাইজানদের নিষেধ করি, তাও প্রতিবার এসব ধরিয়ে দেয়। না আনলো মন খারাপ করে। মাশরাফি, হাহ, এ জন্যই এক বাড়ির এক মেয়েকে বিয়ে করতে হয় না। যা, তোরা দাঁড়িয়ে আছিস কেন? সারাহ ও মাহিরার দিকে তাকিয়ে ধমকের সুরে বলে। সারাহ ও মাহিরা দৌড়ে গাড়ির কাছে চলে যায়। দেখে বেশ কিছু ছোট বড় ব্যাগ রাখা। এক একটা এক এক ধরনের জিনিস। তাদের দেখে মাথা ঘুরে ওঠে, এত সব তাদের নিতে হবে। এ তো পুরো মাসের বাজার। নারকেল থেকে শুরু করে পিঠা, সবজি সব আছে। সারাহ, বইন রে, এগুলো নিতে নিতে তো সন্ধ্যা। আমার তো এখনই শরীর ভেঙে আসতেছে রে। মাহিরা, আমার তো মাথা ঘোরে। জিনিসপত্র দেখে মনে হচ্ছে আম্মু কত মাছ খেতে পায় না। ভাইয়া ঠিকই বলছে, এক বাড়ির এক মেয়েকে বিয়ে করতে হয় না। সারাহ, তোর ভাইটা কেমন অত বড় ষাঁড়ের মতো শরীর থাকতে আমাদের মতো 2টা ইঁদুরকে পাঠাইছে জিনিসপত্র টানতে। মাহিরা, বেশি কথা না বাড়াইয়া নিয়া চল, না হলে আবার এসে দেবে এক ঝাড়ি। তারা একটা একটা করে জিনিস এনে বাড়ির ভিতরে রাখে। বসার ঘরে এনে জমা করে সব। একে একে সব এনে রাখার পর রুমের উদ্দেশ্যে পা বাড়াতে যাবে, তখন পেছনে থেকে বলে ওঠে, এগুলো এখানে রাখার জিনিস? মাহিরা, ভাইয়া আর পারতেছি না। কাল রেনু আন্টি আসলে তাকে দিয়ে সরিয়ে রাখব। মাশরাফি, সে পর্যন্ত এখানে থাকবে। জানিয়ে রান্নাঘরে রেখে আয়। মহিরা, ভাইয়া আজ না। মাশরাফি, যা বলছি তাই কর। একটু শরীর নাড়াতে ইচ্ছে করে না। সব রেখে তারপর ঘরে যাবি। এ সারাহ, ধর নিয়ে যা। সারাহ, ভাইয়া আমি তো মেহমান, আমাকে দিয়ে এত কাজ করাবেন? মাশরাফি, তো কি দুজন হাতে রেখে আসবি? সারাহ ধূপধাপ পা ফেলে যায় আর বলে, বাল করতে আসছি, এ বাড়ি কালি বাড়ি চলে যাব। মাশরাফি যেতে যেতে বলে, যাস, তোরে কেউ ধরে রাখেনি। আসছে নাটকবাজ মেয়ে মানুষ। শরীর নাড়াতে মন চায় না মোটে। দীর্ঘ সময় জার্নি করার পর সকলেই বেশ ক্লান্ত। গাড়ি থেকে নামে একটা বহুতল ভবনের সামনে। সিরাত পুরো রাস্তায় চুপ ছিল। মাঝে মাঝে নাহিল 2-1টা কথা বলেছে আর তার জবাব দিয়েছে এই যা। রওনাফ লাগেজ নিয়ে সামনে সামনে হাঁটছে। আর নাহিল সিরাতের হাত ধরে হাঁটছে। লিফটের সাহায্যে চলে যায় 6 নাম্বার ফ্লোরে। সেখানে মুখোমুখি 2টি ফ্ল্যাট। 2 বন্ধু একই সাথে কিনেছিল বছর 3 আগে। এরপর থেকে নাহিলের দেখাশোনা অনেকটা আয়েশা করে, যেমন যে দিনগুলো রওনাফের নাইট শিফট থাকে সেসব দিন নাহিল আয়েশার কাছে থাকে। ফ্ল্যাটে প্রবেশ করার পর কেমন গুমোট পরিবেশ। দরজা জানালা সব খুলে দেয় যেন বদ্ধ বাতাসটা বের হয়ে যায়। সিরাত আশেপাশে তাকে পুরো ফ্ল্যাটটা পর্যবেক্ষণ করে।
2 রুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন, ছোট খাটো ছিমছাম একটা ফ্ল্যাট, চারদিকটা বেশ সাজানো গোছানো। ড্রয়িং রুমের একটা কর্নারের পুরো দেয়াল জুড়ে রওনাফ ও নাহিলের অনেক অনেক ছবি টাঙানো। নাহিলের ছোট বড় বিভিন্ন সময়ের। বাসার ভিতরটা দেখলে যে কেউ বলবে বাড়ির মালিক বেশ রুচিশীল। রওনাফ তাদের সোফায় বসিয়ে রেখে রুমে যায়। কয়দিন না থাকার কারণে সব কেমন ধুলো জমে গেছে। প্রথমে নাহিলের রুমে যায়, সেখানের বিছানাপত্র ঝেড়ে চারদ চেঞ্জ করে দেয়। বসার ঘরে ফিরে এসে বলে, যাও, ওই রুম পরিষ্কার করে দিয়েছি, ওইখানে গিয়ে বিশ্রাম করো। আমি এই দিক পরিষ্কার করে ফেলি। সিরাত একা একা করতে গেলেন কেন? আমাকে বললে আমি সাহায্য করে দিতাম। রওনাফ, আজ বিশ্রাম নেও, এরপর করবে। তার উপর তুমি এখানে নতুন কোথায় কি রাখা খুঁজে পাবে না। নাহিলকে নিয়ে ঘরে যাও, আমি পারবো করতে। সোফায় অর্ধঘুমন্ত নাহিলের উদ্দেশ্যে বলে, বাবা এখানে ঘুমায় না, ঘরে গিয়ে পোশাক পাল্টে শুয়ে পড়ো। সিরাত নাহিলকে নিয়ে ঘরে চলে যায়। নাহিল ঘরে ঢুকেই সোজা বিছানায় চলে যায়। তা দেখে সিরাত বলে, এই ছেলে, পোশাক বদলাবি না? বাইরের ধুলা ময়লা নিয়ে ঘুমাচ্ছিস? নাহিল, আমার এনার্জি শেষ, এখন পারবো না, আমার ঘুম পাচ্ছে। সিরাত তার হাত টেনে ধরে বলে, ওঠ, এভাবে শোয়া যাবে না, যা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। নাহিল, প্লিজ বোঝার চেষ্টা করো, আমার ভীষণ ঘুম পাচ্ছে। সিরাত, তোর বাপরে ডাক দিয়ে বলবো তুই খাটাসের মতো ঘুমাতে যাচ্ছিস? নাহিল, ওফ, তুমি ভীষণ জ্বালাচ্ছ আমাকে। যাচ্ছি, আর ডাকতে হবে না। সিরাত মুখ ভেঙচি কেটে বলে, কি মানুষটা রে, তারে নাকি জ্বালায়? জামা কাপড় কই তোর? আঙুল দিয়ে কাবার্ডের দিকে ইশারা করে। সিরাত সেখান থেকে গেঞ্জি প্যান্ট বের করে তার দিকে ছুড়ে দিয়ে বলে, ওয়াশরুমে গিয়ে আবার ঘুমিয়ে পড়িস না, তাড়াতাড়ি বের হবি, আমিও ফ্রেশ হব। নাহিল কাপড় জামা নিয়ে ওয়াশরুমে ঢোকে। এই ফাঁকে সিরাত ড্রয়িং রুমে এসে তার লাগেজটা নিয়ে যায়। রওনাফ তখন তার শোবার ঘরে চলে গেছে। ফ্রেশ হয়ে অনেক কাজ বাকি তার। রাতে আবার হাসপাতালে যেতে হবে। আজ ছেলেকে নিয়ে খুব একটা চিন্তা নেই তার। তার সাথে থাকার জন্য একজন লোক আছে, আর রায়হান ও আয়শা গতকালই চলে এসেছে, তাই আরও কিছুটা স্বস্তি পাচ্ছে। নাহিল বের হতেই সিরাত কাপড় জামা নিয়ে ওয়াশরুমে ঢোকে। এত সময় জার্নি করে শরীর কেমন চিটচিটে লাগছে, তাই একেবারে গোসল করেই বের হয়। বসার ঘরে এসে দেখে রওনাফ রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে। তরকারি রান্নার প্রিপারেশন নিচ্ছে। সিরাত সেদিকে এগিয়ে যায়। সিরাত, আমাকে দিন, আমি করছি। রওনাফ, করছি তো আমি। সিরাত, সবকিছু তো একা একাই করছেন। দরজায় বেল বাজার শব্দে সিরাতের বাক্য আর সম্পূর্ণ হয় না, দুজনের মনোযোগ সেদিকে চলে যায়। রওনাফ বলে, যাও তো একটু দেখ কে এসেছে। সিরাত গিয়ে দরজা খুলে দেয়। আয়েশা একটা বাটি হাতে দাঁড়ানো, তাতে ঢাকনা দেওয়া। পেছনেই রায়হান, তার হাতেও বাটি। সিরাত, আপনারা আসেন, ভিতরে আসেন। সিরাত দরজা থেকে সরে গিয়ে তাদের ভেতরে আসার জন্য জায়গা করে দেয়। আয়েশা ও রায়হান ঘরে প্রবেশ করে, হাতে থাকা বাটিগুলো ডাইনিংয়ে রেখে আয়েশা গিয়ে সোফায় বসে আর রায়হান চলে যায় রান্নাঘরে। আয়েশা সিরাতকে কাছে ডেকে পাশে বসতে বলে সিরাত এগিয়ে গিয়ে পাশে বসে। আয়েশা, তোমাদের জন্য খাবার এনেছি, এখন আর কষ্ট করে রান্না করার দরকার নেই। সিরাত, কিন্তু নাহিলের বাবা তো ভাত বসিয়ে এখন তরকারি রান্নার প্রিপারেশন নিচ্ছে। আয়েশা এখন গিয়ে বলে, এসো, রান্না করতে হবে না। আর ভাত যা রান্না হয়েছে তা রাতে খাবে। এই বেলায় রান্না করতে বসলে দুপুরের খাবার রাতে খেতে হবে। এতক্ষণে নিশ্চয়ই সবার খিদে পেয়ে গেছে। সিরাত, না আপু, আসার পথে খেয়েছিলাম, সবাই খেয়েছিলাম, তাই ক্ষুধা পায়নি সেভাবে। আয়েশা, নাহিল কোথায়? ওকে দেখছি না। সিরাত, সে তো এসেই ঘুম। বলে কি তার এনার্জি শেষ? পোশাকটা পর্যন্ত বদলাতে চাইনি। কত জোর করার পর যখনই ওর বাবার ভয় দেখালাম, সুরসুর করে চলে গেল। আয়েশা, হাহা। শোনো, আমি তো তোমার সামনের ফ্ল্যাটেই থাকি। ভাইয়া বাসায় না থাকলে যদি কোনো দরকার হয় চলে যাবে। সিরাত, আচ্ছা আপু, যাব। তারা দুজন আরও কিছু সময় গল্প করে। এদিকে রায়হান গিয়ে রওনাফের কাছে দাঁড়ায়। দেখে রওনাফ সবজি কাটছে রান্না করার জন্য। তা দেখে বলে, রায়হান, তোর ভাবি কত কষ্ট করে রেঁধে বেড়ে আনলো, আর তুই এখন সবজি কাটছিস? তোকে ফোনে বললাম, তাও কেন করতে হবে? রওনাফ, আমিও তো নিষেধ করে দিয়েছি। তাছাড়া ওদের জন্য রাতের খাবার তৈরি করে রেখে যাব।
নাইট ডিউটি আছে আজ। যদি খাবার না থাকে দুজন না খেয়েই ঘুমিয়ে থাকবে। রায়হান যে পরিমাণ খাবার আছে তা তোরা কাল সকাল পর্যন্ত হয়ে যাবে। এসব রাখো, তোর সাথে কথা আছে আমার। রওনাফ, কি কথা? রায়হান, তোর প্রাক্তন শালা আজ হাসপাতালে এসেছিল। রওনাফ, কেন এসেছিল? জানিস কিছু? রায়হান, তেমন কিছু জানি না, তবে তোর খোঁজ খবর নিচ্ছিল। রওনাফ, আচ্ছা, এ বিষয় এখানেই বাদ দে। আর কারো কাছে বলবি না, আয়শা ভাবিকেও না। রায়হান, আচ্ছা বলবো না, তুই এখন সব রেখে খাবি, চল। বিকেল হয়ে এলো। রওনাফ, চল আমাদের সাথে খাবি। রায়হান, আমাদের খাওয়া শেষ। তোরা খা, আসি এখন। রায়হান ও আয়শা চলে যায়। রওনাফ সবজিগুলো কেটে ফ্রিজে রেখে দেয়। সিরাত খাবারগুলো টেবিলে সাজায়। রওনাফ এসে হাজির হয় ডাইনিংয়ে। সিরাত, নাহিলকে কি ডাকবো? ও তো খেয়েছে সেই কখন। রওনাফ, তুমি খেতে বসো, আমি ডেকে আনছি। রওনাফ চলে যায় ছেলের কাছে। ছেলে তার ঘুমিয়ে কাদা। সে পাশে বসে কয়েকবার ডাকে, সে ওঠে না। সিরাত এসে বলে, আপনি খেয়ে নিন। ও উঠলে আমি খাইয়ে দেব। আপনি তো হাসপাতালে যাবেন, খেয়ে দিয়ে বিশ্রাম নিন। রওনাফ সিরাতের কথা মেনে নেয়। দুজন একসাথে খাওয়া শেষ করে। সন্ধ্যা 7টা। রওনাফ রেডি হচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য। সিরাত নাহিলের ঘরে আছে। আসার পর থেকে একবারও সে রওনাফের ঘরে পা রাখেনি। রওনাফ বার কয়েক বলেছেও তাকে, কিন্তু সে প্রতিবারই এড়িয়ে গিয়েছে। সে তৈরি হয়ে বেরিয়ে আসে ঘর থেকে, একবার উকি দেয় নাহিলের ঘরে। নাহিল ঘুম, সিরাত ঘরে নেই। ভেতরে প্রবেশ করে, ছেলের কপালে হাত বুলিয়ে একটা চুমু খেয়ে বেকনিতে যায়। সিরাত সেখানেই বসে আছে। রওনাফের উপস্থিত সে আগেই টের পেয়েছে। রওনাফ, আমাকে বের হতে হবে এখন। সিরাত, আচ্ছা। রওনাফ, দুজন সাবধানে থাকবে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। কোনো সমস্যা হলে আমাকে কল করবে, না হলে রায়হানদের ফ্ল্যাট সামনে আয়শা ভাবিকে কল করবে। সিরাত, আচ্ছা। রওনাফ, আয়শা ভাবির নাম্বার আছে? সিরাত, না। রওনাফ, ফোন দাও, সেভ করে দি। সিরাত, ফোন নেই। রওনাফ, নেই মানে কোথায় রেখেছ? সিরাত, ওই বাড়ি থেকে আনিনি। রওনাফ, আনোনি কেন? একদম নষ্ট হয়ে গেছে? সিরাত, না, ভালো আছে, শুধু গ্লাস ফেটেছে। রওনাফ, তা আনোনি কেন? এখন ফোন পাবে কোথায়? আমি তো 2-1 দিনের মধ্যে সময় করে উঠতে পারবো না। আমি বাড়ি না থাকলে বাড়িতে যোগাযোগ করবে কিভাবে? আমি বা কিভাবে খোঁজ খবর নিব তোমাদের? সিরাত, আয়শা ভাবিকে কল করে জেনে নিবেন। রওনাফ, আর বাড়ির লোক? সিরাত, আপনার কাছে কল করলেই জানতে পারবে। আলাদা করে আমার সাথে কথা বলার তো কিছু নেই। রওনাফ, এটা কোনো কথা? ফোনটা রেখে আসার কোনো মানে হয়? সিরাত, ফোনের কি দরকার? আমার স্বামী সন্তান তো আমার কাছেই থাকে, আর কারো খবর নেওয়ার তো কোনো দরকার নেই। রওনাফ, মাথা খারাপ হয়ে গেছে তাই ভুলভাল বকছ। আমি বের হচ্ছি, দরজা লক করে দিয়ে যাও। রওনাফ চলে যায়, তার কর্মস্থলে রেখে যায় অনুভূতি শূন্য এক মানবীকে। রওনাফ যাওয়ার পর সে নাহিলকে জোরপূর্বক তুলে খাইয়ে দেয়। ছেলেটা যা ঘুম দিচ্ছে আজ। 3টায় ঘুমিয়েছে, এখন বাজে 8টা। খেয়ে দিয়ে আবার ঘুম। সিরাত নিজের জীবনের হিসাব কষতে ব্যস্ত। হিসেব করে দেখে তার জীবনে লাভের চেয়ে ক্ষতির পরিমাণটাই বেশি। জীবনের দরকষাকষি শেষে বেলকনি থেকে উঠে আসে। বেলকনির দরজা লক করে বিছানায় শরীর এলিয়ে দেয়। বালিশে মাথা রাখতেই তার পুরনো খোতরা তাজা হয়ে ওঠে। দুচোখ বেয়ে অঝোর ধারা বইছে। নিস্তব্ধ রাতে কেউ টের পেল না এক রমণীর হৃদয়ের আর্তনাদ। হাসপাতালের ডিউটি শেষ করে বাড়ির দিকে রওনা করে রওনাফ। মাথার মধ্যে চিন্তা নামক ঘুণ পোকা উকি ঝুঁকি দিচ্ছে। তার উপর নতুন চিন্তার কারণ বাসায় রেখে আসা দুজন। কাল রাতের পর আর যোগাযোগ হয়নি। আয়েশাকেও ফোন করে ডিস্টার্ব করতে মন সায় দিয়ে না তার। ভাবনা চিন্তার মাঝেই চলে আসে বাড়ির সামনে, গাড়ি পার্ক করে সোজা চলে যায় তার ফ্ল্যাটে। মানুষ দুটোকে সুস্থ সবল অবস্থায় না দেখা পর্যন্ত শান্তি মিলবে না। দরজার সামনে দাঁড়িয়ে চাবি দ্বারা লক খুলে ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে ঢুকেই চোখে পড়ে নাহিলকে, সে উঠে বসে আছে। আর একজনকে আশেপাশে দেখা যাচ্ছে না। ছেলের কাছে এগিয়ে এসে বসে। রওনাফ, কখন উঠেছ? নাহিল, সেই ভোরে। রওনাফ, তোমার মিশু কই? নাহিল, ও তো ঘুমায়। রওনাফ, 8টার বেশি বাজে, ডাকনি? নাহিল, ডেকেছিলাম। উঠে আমাকে খাইয়ে আবার ঘুমিয়েছে। রওনাফ, যাও ডেকে তোলো।
নাহিল রওনাফের কথা মতো তাকে ডাকতে যায়। রওনাফ চলে যায় নিজের ঘরে। যেমন রেখে গেছিল তেমনই আছে। মেয়েটা একবারও আসেনি এ ঘরে। সে ভাবনাগুলো সাইডে রেখে ফ্রেশ হয়ে নেয়। নাহিল মিশু ওঠো, 8টা বেজে গেছে। সিরাত নাহিল জ্বালাস না। ঘুম ঘুম কণ্ঠে বলে। নাহিল বাবা আসছে, তোমাকে উঠতে বলছে। সিরাতকে ধরে এক প্রকার ঝাঁকাতে লাগে। বিরক্ত হয়ে উঠে বসে সে। সিরাত এত জ্বালাচ্ছিস কেন? নাহিল বাবা আসছে। সিরাত তো আমি কি নাচব? যা সর, আমি ঘুমাবো। চাইলে তুইও ঘুমাতে পারিস, তবুও আমাকে বিরক্ত করিস না বাপ। নাহিল বাবা তোমাকে ডেকে দিতে বলেছে। সিরাত বিরক্ত হয়ে বিছানা ছাড়ে। ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়। রাত করে ঘুমানোর ফলে ঘুম পুরোপুরি হয়নি। ভোরে উঠে কালকের তরকারি গরম করে নাহিলকে খাইয়েছে। তারপর আবার ঘুমিয়েছে। ডাইনিংয়ে রওনাফ খাবার সাজাচ্ছে। আসার পথে সে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। আগমন ঘটে সিরাত ও নাহিলের। তাদের দিকে একবার তাকিয়ে আবার নিজের কাজে মন দেয়। বলে, রওনাফ দুজনেই খেতে বসো। পরে বলে, কোনো শব্দ শুনতে চাই না। নাহিল বাবা আমি তো খেয়েছি। রওনাফ যা খেয়েছ হজম হয়ে গেছে। এখন আবার খাবে। নাহিল কিন্তু। রওনাফ কোনো কিন্তু না, বসো। নাহিল বাধ্য হয়ে বসে যায় খেতে। সিরাত ইতিমধ্যে সাজানো প্লেট থেকে একটা নিয়ে খেতে শুরু করেছে। রওনাফও বসে যায়। খাওয়ার মাঝে বলে, রওনাফ তৈরি হয়ে থাকবে, রায়হান আঙ্কেল যাওয়ার সময় তোমাকে স্কুলে নামিয়ে দিবে। এবার সিরাতের উদ্দেশ্যে বলে, বিকালে মার্কেট যাবে, কি কি দরকার লিস্ট করে ফেলবে। এখন দরকার নেই কিছুর। যখন লাগবে তখন বলবো আপনাকে। সমাপ্তির প্রণয়। দিলশাদ রওজা। পর্ব 13। বিকেলে তারা 3 জন বের হয় শপিংয়ের উদ্দেশ্যে। রওনাফের জেদের কাছে তার না টেকেনি। শপিং মলে ঢুকে তারা চলে যায় লেডিস সেকশনে, সেখান থেকে কিছু পোশাক কেনে। আরও আনুষাঙ্গিক জিনিসপত্র কিনে সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে তারা যায় মোবাইলের দোকানে। রওনাফ নিজ পছন্দে একটা ফোন কিনে দেয়। এরপর বেরিয়ে আসে। তারা হালকা নাস্তা করে। ঘরের প্রয়োজনীয় কিছু জিনিস কিনে বাড়ি ফিরতে ফিরতে তখন রাত প্রায় 9টা বেজে যায়। রওনাফ তাকে এবং নাহিলকে বাসায় পৌঁছে দিয়ে কোথাও একটা গিয়েছে। সে জিজ্ঞেস করাতে বলে কাছাকাছি যাচ্ছে, দ্রুত চলে আসবে। সিরাত আজ প্রথমবারের মতো নতুন সংসারে রান্না করেছে। রান্নাবান্নার কাজটা সে মোটামুটি ভালোই পারে। বাড়িতে থাকা কালীন শখের বসে আতিয়া ও মিথিলার থেকে বেশ কিছু রান্না শিখেছে, তার মধ্যে আজ করেছে মুরগির মাংস, সবজি, ভাত। আহমরি স্বাদ না হলেও খারাপ হয়নি একদম। রাতে সে খাবারগুলোকে ওভেনে গরম করে টেবিলে এনে রাখে। এরপরে চলে যায় নাহিলের ঘরে, সেখানে গিয়ে দেখে ছেলেটা হাতমুখ ধুয়ে টেবিলে বই খাতা নিয়ে বসেছে। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, মাত্রই তো এলি, এখন বই নিয়ে বসছিস? খাওয়া দাওয়া করে নে আগে। নাহিল বাবা আসুক, একসাথে খাবো। আর স্কুলের ডাব্লিউ করছি, সকালে উঠে করতে ইচ্ছে করবে না। সিরাত তোর বাবা যে কই গেল কে জানে, রাত তো কম হলো না, এখন না খেয়ে বসে থাকবি? নাহিল সমস্যা নেই। তুমি থাকো, দুজন গল্প করি আর লিখি, এর মধ্যে দেখবে বাবা চলে আসবে। দরজায় বেল বেজে ওঠে। সিরাত এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপারে রওনাফকে দেখে বলে, কোথায় ছিলেন এত সময়? রওনাফ একটা জিনিস বাকি ছিল, সেটাই আনতে গেছিলাম। সিরাত এখনই যেতে হবে তার জন্য? নাহিল সে আপনার জন্য বসে আছে, একসাথে খাবে। রওনাফ এত রাত পর্যন্ত না খেয়ে আছে। খাইয়ে দিলে না কেন? নাহিল বলেছিলাম খাবে না। আপনি আসলে আপনার সাথে খাবে। রওনাফ দ্রুত পায়ে ছেলের ঘরের দিকে যায়। নাহিলের লেখা প্রায় শেষের পথে। সে ছেলের কাছে গিয়ে আলতো হাতে জড়িয়ে ধরে বলে, কত রাত হয়েছে, এখনো না খেয়ে বসে আছো কেন? নাহিল তোমার সাথে খাবো তাই। রওনাফ চলো তাহলে, খেয়ে নিবে এখন। নাহিল বাবা তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি লেখাটুকু শেষ করে আসছি। রওনাফ নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসে। সিরাতকে ডেকে বলে খাবার বেড়ে দিতে। সে যায় নাহিলের কাছে তাকে ডাকতে। সিরাত 3 জনের জন্য প্লেটে ভাত তরকারি তুলে দেয়। রওনাফ ও নাহিল আসলে তারা চেয়ার টেনে বসে। সিরাত তাদের দিকে এক একটা প্লেট এগিয়ে দেয়। সে নিজেও বসে তাদের সাথে। খাওয়ার ফাঁকে রওনাফ বলে,
একটা কোচিং সেন্টারে কথা বলেছি, পরশু দিন যাবে, আমার সাথে ভর্তি করিয়ে দিয়ে আসব। সিরাত আচ্ছা। রওনাফ বাসা থেকে বেশি দূরে না, আসা যাওয়াও কোনো অসুবিধা হবে না। খাওয়ার শেষ করে দ্রুত এসো। সে খাওয়া শেষ করে নাহিলকে নিয়ে তার রুমে যায়। ছেলেকে ঘুম পাড়িয়ে সে বেরিয়ে আসে। এদিকে সিরাত টেবিল গুছিয়ে বাড়তি খাবার ফ্রিজে রেখে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। রওনাফ বসার ঘরের সোফায় বসে আছে। হাতে তার আজকে কেনা নতুন ফোনটা কিছু একটা করছে। সিরাতকে এগিয়ে আসতে দেখে নিজের পাশে বসতে বলে। সিরাত কোনো বাক্য ব্যয় না করে তার পাশে গিয়ে বসে। উকি দিয়ে দেখে রওনাফ ফোনে কি করছে। রওনাফ সিম সেট করে ফোনটা সিরাতের দিকে এগিয়ে নিয়ে বলে, সব কিছু সেট আপ করে দিয়েছি। আমার নাম্বার সহ বাড়ির লোকেদের নাম্বারও সেভ করে দিয়েছি। বলে ফোনটা সিরাতের হাতে দেয়। সিরাত উল্টে পাল্টে দেখে, ভাবে ফেসবুক অ্যাপ ডাউনলোড করে তার আইডি লগ ইন করবে। তবে তার ভাবনা শেষ হওয়ার আগেই কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে না। সিরাত মানে তাহলে ফোন দেওয়ার মানে কি? রওনাফ দিয়েছি যাতে সবার সাথে যোগাযোগ করতে পারো। সিরাত তাহলে তো একটা নোকিয়া বাটন কিনে দিলেই পারতেন। ঢং করে এই দিয়ে বলছেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবো না। তা করবোটা কি এই নিয়ে? রওনাফ ফোনে অনেক কিছুই করা যায়। আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে না শুধুমাত্র পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, পরীক্ষার পর করবে। সিরাতের মুখটা আধারে ঢেকে যায়। 24 ঘন্টা ফেসবুক চালানো মানুষকে বলছে ফেসবুক ব্যবহার করা যাবে না। নেহাতে কদিন মন মেজাজ ঠিক নেই তাই ফোন ধরেনি। এরপর তো ফোনটাও আধমরা করে রেখেছে। এখন এখানে এসে কি করবে সারাদিন বাড়ি বসে? রওনাফ মন খারাপ করার মতো কিছু বলিনি। তোমার ভালোর জন্যই বলছি। সামনে খুব বেশি দিন নেই, হাতে গোনা 3 মাস মতো। এতদিন তো ঠিকমতো পড়োনি, এই কয়টা দিন পড়ো, এরপর যা ইচ্ছা করবে। সিরাত আচ্ছা। রওনাফ বাড়িতে আর কেউ থাকলে তোমাকে ফোনটাও দিতাম না, কিন্তু বাসায় একারা থাকবে, প্রয়োজনে অপ্রয়োজনে খোঁজ খবর নিতে কল করতে হয় তাই দেওয়া। আর আমি বাসায় না থাকলে বাড়ির লোকজনের সাথে কথাও তো বলতে পারবে না। একটু থেমে আবার বলে, বাড়িতে তো কথা বলনি এখন পর্যন্ত। রামিম কল দিয়েছিল, চাচা কল দিচ্ছে, কথা বলে নাও সবার সাথে। সিরাত কাল বলবো। রওনাফ বুঝতে পারে হয়তো পূর্বের কোনো বিষয় নিয়ে রাগ অভিমান এখনো জমে আছে। তাই বলে, তাদের উপর রাগ রেখো না, তারা তোমার আপনজন, তোমার জন্য চিন্তা করে। শুনেছি ছোট কাকি রাবেয়ার সাথে কথা বলো না। রাবেয়ার কথা না হয় বাদ দিলাম, ও তোমার বোন। বোন বোন ঝামেলা হতে পারে, কিন্তু ছোট কাকি সে তো তোমার মায়ের মতো। মায়ের মতো বললেও ভুল হয়, সে তোমার মা। তা তার সাথে রাগ করে অভিমান করে কথা না বলছো না। সে কতটা কষ্ট পাচ্ছে জানো? সে ইয়া সিনানের চেয়েও তোমাকে বেশি ভালোবাসে। সিরাত কিছু বলে না, মাথা নিচু করে চুপ করে থাকে। রওনাফ আবারও বলে, তুমি যথেষ্ট বুঝদার একজন মেয়ে, কিন্তু এ কদিন যে কাজগুলো করছো তা বাচ্চামো বললেই চলে। সিরাত মাথা তুলে তাকায় তার দিকে। চোখের সাদা অংশ লাল বর্ণ ধারণ করেছে। সে যেমন অল্প কথায় যেমন রেগে যায় তেমনি অল্পতেই চোখে জল এসে যায়। রওনাফ তার দৃষ্টিতে দৃষ্টি মেলায়। বলে, জানি না কেন তুমি হঠাৎ করে এমন হয়ে গিয়েছ। ছোট খাটো বিষয়েই বাজে রিয়াক্ট করছো। কটু কথা শোনাতেও 2 বার ভাবছ না। আমি তোমাকে ছোট থেকেই চিনি। তোমার সম্পর্কে, তোমার আচরণ সম্পর্কে আমি অনেকটাই অবগত। হঠাৎ কি এমন হলো যা তোমাকে এভাবে পরিবর্তন করে দিয়েছে? সিরাত নিশ্চুপ। রওনাফ আমি তোমার একান্ত আপনজন। স্বামী না বন্ধু ভেবে বলতে পারো। কি হয়েছে তোমার শেয়ার করতে পারো। আশা করি তোমার ভেতরের সমস্যার সমাধান আমি হয়তো দিতে পারবো। সিরাত কিছু হয়নি তো? রওনাফ আমি তোমাকে চিনি মিশকাত। স্বামী হিসেবে পরিচয়টা নতুন হলেও ভাই হিসেবে পরিচয়টা বহু বছরের পুরনো। তোমার চোখের ভাষা আমি একটু হলেও পড়তে পারি। কিসে তোমাকে কষ্ট দিচ্ছে? বিয়েটা মানতে পারছো না? আমি কিন্তু তোমার মতো নিয়েই বিয়ের সিদ্ধান্তে এগিয়েছিলাম। নাকি এখন আফসোস হচ্ছে? সিরাত মাথা নিচু করে নেয়, তার কাছে জবাব নেই, কি জবাব দেবে সে? রওনাফ নাকি সেদিন খালা ও মামিদের কথা এখনো ধরে বসে আছো? নাকি কল না ধরার জন্য আমার উপর নারাজ? যদি নারাজ হও তাহলে রাগটা শুধু আমার উপর দেখাও, অন্যদের তা থেকে মুক্ত করো।
রওনাফ, চুপ থেকো না। চুপ থাকলে সমস্যা বাড়ে, বই কমে না। বিয়েটা নিয়ে যদি আফসোস থাকে তাহলে খোলামেলা ভাবে বলো। আমি তোমাকে জোর করে আটকে রাখব না। তবুও এমন নির্লিপ্ততা আচরণ করা বন্ধ করো। সিরাত, আমি বলতে চাই কিন্তু বলতে পারছি না। আমার মন আর মস্তিষ্ক আমায় দু কথা বলে। রওনাফ, কি বলে? সিরাত, জানি না আমি, কিন্তু ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। কি বলছি কি করছি কিছুই বুঝতে পারছি না আমি। ভাঙা ভাঙা গলায় বলে। রওনাফে, অস্থিরতার কারণ কি? সিরাত কিছুক্ষণ নিশ্চুপ থাকে। মন মস্তিষ্কের সাথে যুদ্ধ করে, এক পর্যায়ে মুখ খোলে। বিয়েটা আমি করেছি কারণ আমি শামীমকে বিয়ে করতে চাইনি তাই। রওনাফ, তা আমি জানি, আগেও বলেছ এ কথা। সিরাত, শুধু এটুকুই নয়, এর পিছনে আরও কারণ আছে। রওনাফ, কি কারণ? সিরাত, ছোটবেলায় সারাহ হওয়ার পর আম্মু আমার থেকে দূরে চলে যায়। আম্মুর সব ভালোবাসা আদর সারার জন্য আর আমার জন্য থাকে শুধু শাসন, অবহেলা। যেটাই করতে যাই তাতেই বাধা দেয়। ছোট একটা ভুলের জন্য গায়ে হাত তোলে। কোথায় যেতে হলে হাজারটা কৈফিয়ত দিতে হয়। আমার কোনো স্বাধীনতাই ছিল না। সবাই দেখত সবার চোখের সামনেই দিনের পর দিন আম্মু আমার গায়ে হাত তুলেছে। কেউ কিছু বলেনি। বড় মা থাকতে সে আমাকে আগলে রাখত। মায়ের থেকে আড়ালে রাখত। সে চলে যাওয়ার পর কেউ আমাকে আগলায় না। সবাই বলে মেলা ভালোবাসে। সব মিথ্যা, সব লোক দেখানো। এতই যদি ভালোবাসে আম্মু এত কিছু করে কই, কখনো তো আব্বু তার প্রতিবাদ করে না, ভাইয়া কিছু বলে না। শুধু বলে তোর আম্মু তো অসুস্থ। আম্মুর অসুস্থতার ভার তো আমাকে অসুস্থ করে দিচ্ছে। এ পর্যায়ে একটু থামে সে। চোখের অশ্রু তার বাঁধ ভেঙেছে। দুহাতে তা মুছে আবারও বলতে শুরু করে। ছোট থেকেই বড় মায়ের কাছে বেড়ে উঠেছি, এরপর ছোট মা। একটা জলে ভাসা শৈবালের মতো শুধু ভেসে গেছি। জানেন, সারার উপর আমার খুব রাগ। ওকে একটুও ভালোবাসতে মনে চায় না। আমি জানি ও আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সব করতে পারে, কিন্তু আমার ওকে কখনো ভালোবাসতে ইচ্ছা হয় না। ওর জন্মের পর আম্মু আমার থেকে দূরে চলে গেছে। ওর জন্য ভালোটা কখনোই আমার মনে আসে না। হিংসা হয় ওকে আমার। তাই হয়তো আল্লাহ আমার উপর নারাজ হয়ে আমাকে মাতৃত্বের সুখ থেকে বঞ্চিত করেছে। জাবেরের সাথে বিয়েটা ভাঙল। এতে সবার কত কথা শুনতে হয়েছে। এতটাই ফেলনা হয়ে গেছি আব্বু জেদের বসে একজন বিবাহিত পুরুষ যার বাচ্চা আছে তার সাথে বিয়ে দেওয়ার কথা ভাবতেও দ্বিধা করেনি। ছোট মা মিথিলা ভাবি ভাইয়া ভেবেছি তারা হয়তো আমার কথা ভাববে, আমার হয়ে কথা বলবে, কিন্তু সবাই বুঝালো আমি এখানে ভালো থাকবো, সুখে থাকবো। যদি বিয়েটা করি আম্মু আর বকবে না, গায়ে হাত তুলবে না, কোনো কিছুতে বাধা দেবে না। তারা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে আমি অক্ষম, এটা আমার অপরাধ। সেদিনই মনটা ভেঙে যায়। ছোট মা কখনো নিজের মেয়ের জন্য এমন কিছু ভাবতে পারত? বলুন, পারত? রওনাফের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়। রওনাফ এত সময় মাথা নিচু করে, এত সময় তার কথা শুনতে থাকে। তার উদ্দেশ্যে ছোড়া প্রশ্ন শুনে তার দিকে তাকায়। কোনো উত্তর নেই তার কাছে। সিরাত আবার বলতে শুরু করে। পড়তো না, কারণ কোনো মা তার কুমারী মেয়েকে একজন ডিভোর্সি বাচ্চা সমেত লোকের সাথে দেখা সম্ভব না। নিজের বেলায় সবাই ভালোটাই চায়। আমার তো মা নাই, তাই কারো দেখতে সমস্যা নেই। রওনাফ আর চুপ থাকতে পারে না। সে বলে, বিয়ে নিয়ে যখন তোমার এতই আপত্তি ছিল আমাকে একটাবার বললে না কেন? সেদিন যখন ফোনে কথা হলো তখন জানাতে। তাহলে এখন আফসোস করতে হতো না। সিরাত, আফসোস তো করছি না। আমি নিজের সিদ্ধান্ত নিয়ে মোটেও আফসোস করছি না, আমি নিজের সুখের কথা ভেবে বিয়েটা করেছি। বন্দিদশা থেকে মুক্ত হওয়ার জন্য বিয়ে করেছি। অস্থিরতা তো এখানে যে আমি নিজ স্বার্থে আপনাকে নাহিলকে ঠকাচ্ছি। আমার বারবার মনে হয় এটা ঠিক করিনি আমি। কিন্তু আমার কি দোষ? সবাই বলছে আমি ভালো থাকব, সুখে থাকব। সেই লোভেই আমি আজ এখানে। রওনাফ, বুকে আসো। সিরাত প্রশ্নবোধক চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। বলে, মানে? রওনাফ, বলছি বুকে এসো। সিরাত একটু অপ্রস্তুত হয়ে পড়ে। রওনাফ এগিয়ে এসে দুহাতে আলতোভাবে জড়িয়ে নেয়। বুকের সাথে মিশিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। সিরাত একটা বুক পেয়ে যেন দ্বিগুণ আবেগী হয়ে ওঠে। দু চোখ আবারও বাঁধ ভেঙে দেয়। রওনাফ তার মাথায় হাত বুলিয়ে বলে, এটাকে ঠকানো বলে না। তুমি ভালো থাকতে চেয়েছ। তোমার মনে হয়েছে তুমি এখানে ভালো থাকবে, তাই তুমি এখানে।
তাই কখনো মনে করবে না যে তুমি ঠকাচ্ছ। একটু থেমে আবার বলে, তাদের প্রতি রাগ রেখো না। তারা তোমার পরিবার। হয়তো তাদের ভালোবাসাটা তোমার জন্য যথেষ্ট হয়নি, তাই এত অভিযোগ। সারাহ তোমারই ছোট বোন। চাচির এমন আচরণে ওর তো কোনো হাত নেই। আমি জানি আমার বলাতে তোমার মধ্যে রাগ বা অভিমান কমে যাবে না। কিন্তু তবুও বলবো, তারা তোমার আপন। সারাহ তোমায় ভালোবাসে। বাড়ির প্রতিটা মানুষ তাদের মতো করে তোমাকে ভালোবাসে। এটা তোমার সংসার। তোমার নিজের ঘর, এখানে কেউ তোমাকে বকবে না। গায়ে হাত তুলবে না। যখন যেটা প্রয়োজন হবে শুধু একবার মুখ ফুটে বলবে, তোমার সামনে হাজির করার দায়িত্ব আমার। আমাকে তুমি স্বামী না মানতে পারো, বন্ধু মনে করো। নির্ভয়ে নির্দ্বিধায় সবকিছু শেয়ার করতে পারো। আমি রওনাফ শিকদার, তোমার সুখের দায়িত্ব আমি নিলাম। সিরাত যেন একটা বটগাছ পেল। তাকে ছায়া দেওয়ার মতো একটা বটগাছ। সে দুহাত তুলে রওনাফের পিঠ আঁকড়ে ধরে, দুহাতে শার্ট খামচে ধরে মুখটা ভালো করে ডুবিয়ে দেয় বুকের মধ্যে। এই তো সে শান্তি পাচ্ছে। রওনাফ বলে, এই সম্পর্কে তোমার কোনো বাধ্যবাধকতা নেই। সময় নেও। যতদিন না মনে হয় এই লোকটার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়া যায়, ততদিন বন্ধু হয়ে থাকো। আমি কোনো জোর করব না। কখনো যদি মনে হয় না সম্ভব না, তখন শুধু একবার বলো, আমি এই ভাঙাচোরা সম্পর্ক থেকে মুক্ত করে দেব। সবার কথা চিন্তা করা ছেড়ে দাও, শুধু নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। সামনে পুরো জীবন পড়ে আছে। মনের মাঝের অস্থিরতা, সংকোচ, ভয়, লজ্জা সব সরিয়ে পড়ায় মন দাও। আমি সবসময় সব পরিস্থিতিতে তোমার পাশে আছি। সেই সিরাতকে নিজের থেকে আলাদা করে মুখটা এক হাতের মাঝে তুলে দু চোখের পানি মুছে দেয়। যাও, রাত হয়েছে, শুয়ে পড়ো। আর ভুলেও নাহিলের রুমে যাবে না। কারণ আমি চাই না আমাদের সম্পর্কের প্রভাব ওর উপরে পড়ুক। যাই হোক, দুজনের মাঝেই থাকবে। চার দেয়ালের মধ্যেই থাকবে। মনে থাকবে? সিরাত মনে থাকবে। রওনাফ, গুড যাও। সিরাত চলে যায় রওনাফের রুমে। অনেকটা হালকা লাগছে। সিরাত চলে যাওয়ার পরপর রওনাফ সোফায় মাথা এলিয়ে দেয়। মানুষের জীবন কোথা থেকে কোথায় মোড় নেয়। তার জীবনটা বড়ই নাটকীয়। এই জীবনে বাস্তব কেবল সে এবং তার ছেলে। ছেলেটা না থাকলে বোধহয় রওনাফ শিকদারের অস্তিত্ব এতদিনে পৃথিবী থেকে বিলীন হয়ে যেত। কারো জীবন আসলেই কারো জন্য থেমে থাকে না। কত প্রতিশ্রুতি, কত প্রতিজ্ঞা। ভেবেছিল তাদের মধ্যে বিচ্ছেদ হলে কেউ বাঁচবে না, অথচ তারা দিব্যি বেঁচে আছে। এক সময় এক সেকেন্ড যাকে চোখের আড়াল করলে দুনিয়া আধার নেমে আসত। আজ বছরের পর বছর গড়িয়ে গেল, কারো সাথে কারো দেখা নেই। একই আকাশের নিচে পৃথিবীর দু প্রান্তে দুজন। জীবন বড়ই অদ্ভুত। রওনাফ নিজের ঘরে যায়। বিছানার দিকে চোখ পড়তেই দেখে সিরাত এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে। সেও লাইট অফ করে অন্য পাশে শুয়ে পড়ে। একই বিছানায় দুজনের দূরত্ব যতটা, তার চেয়ে শতগুণ দূরত্ব তাদের মনে। কেবল মাত্র দায়িত্ব ও ভালো থাকার তাগিদে এক ছাদের নিচে। খাওয়া দাওয়া শেষ অনেক আগেই। যে যার ঘরে চলে গেছে। বসার ঘরে কেবল আরাফাত শিকদার। রামিম পানি নিতে বাইরে আসলে দেখতে পায় সোফায় বসা বাবাকে। সে তার দিকে এগিয়ে যায়। বলে, আব্বু, তুমি এখনো বসে আছো? ঘুমাবে না? রাত কত হয়েছে দেখেছ? আরাফাত, এই তো ঘুমাবো। রামিম, সিরাতের সাথে কথা হয়েছে তোর? রামিম, না আব্বু, ওর সাথে কথা হয়নি। তবে ভাইয়ার সাথে কথা হয়েছে। আরাফাত, সিরাতের কথা কি বলল? রামিম, কথা হয়েছিল কাল রাতে। ভাইয়া তখন হাসপাতালে। বলছে বাড়ি গিয়ে কথা বলিয়ে দিবে। তারপর তো আর কল দিল না। আরাফাত, এখন একবার সিরাতের ফোনে ফোন দিয়ে দেখবি? রামিম, মিথিলা বলল বোনের ফোনে সমস্যা হয়েছে তাই ফোন নেয়নি। আর এত রাতে মনে হয় না ওরা জেগে আছে। তুমি চিন্তা করো না, হয়তো ব্যস্ত তাই ফোন দিয়ে উঠতে পারছে না। আমি কাল সকালেই তোমার সাথে কথা বলিয়ে দিব। এখন গিয়ে ঘুমাও। আম্মু কি ঘুমিয়েছে? আরাফাত, হ্যাঁ, ঘুমের ঔষধ খায় তো তাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, তুই যা ঘুমা। রামিম, তুমিও বসে থেকো না, ঘুমাতে যাও। মনিরা বেগমের বাড়ির একটি ঘরে এখনো লাইট জ্বলছে। সেখানে দুইজন যুবতী নারী নিজেদের গল্পগুজবে ব্যস্ত। দুজনেই এবার সিরাতের সাথে এইচএসসি দিবে, তবে তাদের কলেজ আলাদা। সারাহ বরাবরই ভালো ছাত্রী। লাফালাফি বাদরামি যাই করুক, পড়ার সময় পড়া ঠিক থাকে তার। এদিকে মাহিরা পরীক্ষার আগের দিন পড়ে পাশ করা ছাত্রী। এতেই তার রেজাল্ট মোটামুটি ভালোই হয়।
মা ভাই যতই বকুক মারুক তার একটাই কথা, সারা বছর যাই পড়ুক তার মনে থাকে না। পরীক্ষার 1 মাস আগে পড়া শুরু করলে সে পরীক্ষা ভালোই দিতে পারবে। মাশরাফি ঘর থেকে বের হয়ে রান্নাঘরের উদ্দেশ্যে যায়। ও বাড়ি থেকে আসার পর তাকে জ্বরে ধরেছে। ঠান্ডা লেগে গলা ব্যথায় কথা বলতে কষ্ট হচ্ছে। তাই রান্নাঘরে যাচ্ছে, পানি লবণ আদা দিয়ে গরম করে খেলে একটু আরাম লাগবে তাই। পানি গরম করে মগে ঢেলে নিয়ে রুমের দিকে যাওয়ার পথে নজর যায় মাহিরার ঘরের দিকে। দরজার নিচ থেকে আলো দেখা যাচ্ছে, তার মানে রুমের বাসিন্দারা এখনো জেগে আছে। সে এগিয়ে যায় সেদিকে। কাছে এগোতেই গুজুর গুজুর ফুসুর ফুসুর ও হাসাহাসির শব্দ কানে আসে। সে দরজায় নক করে। 2-3 বার নক করতেই মাহিরা এগিয়ে এসে দরজা খুলে দেয়। ভাবে তার মা এসেছে। তাকে ভুজুংভাজুং বুঝিয়ে দেওয়া যাবে তাই তো সাহস করে এগিয়ে যায়, কিন্তু দরজা খুলে সামনে ভাইকে দেখে গলা শুকিয়ে আসে। মাশরাফি, ঘুমাসনি কেন এখনো? কি করছিস রাত জেগে? মাহিরা, ভাইয়া আসলে পড়তে ছিলাম। একটা চ্যাপ্টার বুঝছিলাম না, তাই সারার থেকে বুঝে নিচ্ছিলাম। বোকা বোকা হাসি নিয়ে জবাব দেয়। মাশরাফি, পরীক্ষার তো এখনো 3 মাস বাকি। তুই তো 1 মাস 15 দিনের আগে বই খুলিস না। মাহিরা, সত্যি বলছি, তুমি সারার কাছে শোনো। সারাহ, বল, তুই আমাকে পড়া বুঝাচ্ছিলি। মাশরাফি, তোর টিচার এখন স্বপ্নের দেশে। মহিরা পিছনে ঘুরে দেখে সারাহ ইতিমধ্যে কম্বল মুড়ি দিয়েছে। মাথা থেকে পায়ের আঙুল সব ঢাকা। মাহিরা ঢোক গিলে ভাইয়ের দিকে তাকায়। মাশরাফি, তুইও যেমন ভণ্ড, তোর সারাহ তোর চেয়ে বড় ভণ্ড। ভণ্ডামি বাদ দিয়ে লাইট অফ করে শুতে যা। ফিরে এসে তোদের শব্দ পেলে দুইটাকে ধরে চাড়াবো। সমাপ্তির প্রণয়। দিলশাদ রওজা। পর্ব 14। মাঝে কেটে যায় পুরো একটা দিন। আজ সিরাতের কোচিংয়ে ভর্তি হওয়ার দিন। তারা 3 জন একসাথে বের হবে। নাহিলকে স্কুলে দিয়ে তারপর যাবে কোচিং সেন্টারে। 7টা বাজে। সিরাত সকাল সকাল উঠে রান্নাঘরে ঢুকেছে। আজ পুরো দিনের রান্না একবারে শেষ করে রাখবে। কেননা আজ কখন ফিরবে তার ঠক নেই। ফিরে এসে আর রান্নাঘরে ঢুকতেই মন চাইবে না। বাসার জন্য একজন কাজের লোক রেখেছে, 1 তারিখ থেকে আসবে। সব কাজই করবে, শুধু রান্নাটা সিরাত করবে। এই কাজটা সে চেয়েই নিয়েছে। রওনাফ উঠেছে ভোরে। উঠে তার প্রয়োজনীয় কাজ সারছে, এদিকে চুলায় রান্না বসিয়ে সিরাত যায় নাহিলের ঘরে। সে এখনো বেঘোরে ঘুমাচ্ছে। নাহিলের বিছানার কাছে গিয়ে বেশ কয়েকবার ডাকতেই আড়মোড়া ভেঙে উঠে বসে। সিরাতকে দেখেই চোখমুখ কুঁচকে আসে। বলে, এত সকালে কে ডাকে বলো? কি ঠান্ডা বাইরে। সিরাত, বাপ, আপনার যে স্কুল আছে সে খেয়াল আছে? 8টা বাজতে চলল। কখন খাবেন, কখন রেডি হবেন শুনি? নাহিল, এই শীতে তো আমার কম্বলের নিচ থেকেই বের হতে ইচ্ছা করছে না। সিরাত, ওঠো সোনা। আমরা আজ সবাই একসাথে যাব তোমার স্কুলে, ভুলে গিয়েছ? তুমি এখনো বিছানায় থাকলে হবে? নাহিল, তাই তো। আচ্ছা তুমি যাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। সিরাত, আর শোবে না কিন্তু। দ্রুত আসো, টেবিলে খাবার দিচ্ছি। সিরাত বের হয়ে যেতে যেতে বলে, আমি কিন্তু আর এসে ডাকবো না, ঘরে তালা দিয়ে চলে যাব। টেবিলে একে একে খাবার এনে গুছিয়ে রাখে। দেখতে দেখতে এই সংসারে তার 5টা দিন হতে চলল। দিন কত দ্রুত ফুরায়। চোখের পলকে একটা দিন চলে যায়। এই কদিনে বাড়িতে ফোন দিয়েছিল একবার, তাও তার ভাইয়ের ফোনে। রামিম মিথিলার সাথে কথা বলে ভালো মন্দ জিজ্ঞেস করে কল কেটে দেয়। এরপর আর কথা বলেনি। রামিম কল দিয়েছিল, বেখেয়ালে ধরতে পারেনি, পরে আর সেও দেয়নি। সিরাত এবার যায় তার আর রওনাফের ঘরে। সেদিনের পর থেকে তারা একই ঘরে থাকে। একই ঘরই কি বিছানায় থেকেও তাদের মাঝে প্রয়োজনের অধিক কথা হয় না। ঘরে এসে দেখে রওনাফ তৈরি হচ্ছে। সিরাত কদিনে এটা খেয়াল করেছে যে সে রেডি হয়ে তারপরেই ঘর থেকে বের হয়, তারপর খেয়ে দে কাজে বের হয়। আজও তার ব্যতিক্রম ঘটেনি। সিরাতকে দেখে বলে, এখনো ঘুরঘুর করছো? কত বাজে খেয়াল আছে? নাহিলকে স্কুলে দিয়ে ওইখানে যেতে হবে তো। দ্রুত যাও। সিরাত, যাচ্ছি তো। রওনাফ, আর একটা কথা, কোচিংয়ে যাচ্ছ পড়তে। কোনো ছেলের সাথে মিশবে না। আর মেয়েদের সাথেও খুব বেশি মেশার দরকার নেই। সিরাত, তা এগুলো কি এখনই বলতে হবে? আর না মিশলে কি ভূতের মতো গিয়ে বসে থাকব? রওনাফ, মিশতে তো নিষেধ করিনি। বলছি কম ঘেঁষাঘেঁষি করবা। আর ছেলেদের সাথে মিশবে না। ওসব ছেলেপেলেরা ভালো হয় না।
সিরাত কাবার্ড থেকে কাপড় বের করতে করতে ভেঙিয়ে বলে, ভালো না, আপনাকে বলছিল। সবাই কি খারাপ? রওনাফ, খারাপ হোক ভালো, তুমি মিশবে না, ব্যাস এখন যাও, তৈরি হয়ে নাও। কাপড় জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। হাতমুখ ধুয়ে কাপড় বদলে বেরিয়ে আসে। নীল সাদা একটা 2 পিস সাথে ম্যাচিং করে ওড়না পরেছে আজ। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আঁচড়ে নেয়। তার চুলগুলো লালচে বর্ণের, সোজা কোমর পর্যন্ত। বাতাসে চুল এলোমেলো হওয়ার ভয় সেগুলাকে একটা রাবারের সাহায্যে আটকে দুই পাশের চুলগুলো পাঞ্চ ক্লিপের সাহায্যে আটকে নেয়। মুখে একটু ক্রিম লাগিয়ে ঠোঁটে লিপোবামটা ব্যাগে ভরে নেয়, কেননা শীতে তার প্রচুর পরিমাণে ঠোঁট ফাটে। সে বের হয়ে ডাইনিংয়ে আসতেই দেখে রওনাফ নাহিলকে খাইয়ে দিচ্ছে। এই ছেলেকে একা খেতে দিলে ঘন্টা লাগিয়ে দেয়। তাই স্কুলে যাওয়ার আগে এই কদিন সিরাত নিজ হাতে খাইয়ে দিয়েছে। আজ রওনাফ খাওয়াচ্ছে। সিরাতকে দেখে নাহিল বলে, এত সময় লাগে তোমার রেডি হতে? তাড়াতাড়ি খেয়ে নাও, লেট হয়ে যাচ্ছে। সিরাত, তোর খাওয়া তুই খা। খাচ্ছে আরেকজনের হাতে, আবার আমাকে বলে। আমার তোর মতো 1 ঘন্টা সময় লাগে না। নাহিল, আমি মোটেও 1 ঘন্টা বসে খাই না। তোমাদেরই বেশি তাড়া, তাই খাইয়ে দাও। সিরাত, হইছে থাক, আর বলতে হবে না, জানি আমি। রওনাফ চুপচাপ তাদের কথা শুনে একবার সিরাত আর একবার নাহিলের দিকে তাকায়। নাহিল তার বাবাকে তার দিকে তাকাতে দেখে মুখের কথা গিলে নেয়। রওনাফ দুজনেই চুপচাপ খেয়ে গাড়িতে গিয়ে বসবে, কোনো কথা যেন না শুনি। কথাটা সে মূলত বলেছে নাহিলকে উদ্দেশ্যে। এরপর টেবিলে পিনপতন নীরবতা। খাওয়া দাওয়া শেষে থালাবাসন গুছিয়ে রাখতে যায় সিরাত। রওনাফ সিরাতের হাত থেকে সেগুলো নিয়ে বলে, তুমি গিয়ে গাড়িতে বসো, এগুলো আমি গুছিয়ে রাখছি। সিরাত, আমি করছি তো, আপনি যান। রওনাফ, তুমি যাও। এগুলো গুছিয়ে আবার যাবে রেডি হতে, তারপর আরও 1 ঘন্টা। যাও। সিরাত আর কথা না বাড়িয়ে চলে যায়। গাড়িতে গিয়ে বসে নাহিল আগে থেকেই সেখানে বসে আছে। নাহিল, এই ড্রেসে তোমাকে সুন্দর লাগছে। সিরাত, ধন্যবাদ মেরে বাচ্চা। আয় দুজনে কয়টা সেলফি তুলি। নতুন ফোন কিনলাম, কিন্তু একটা ছবিও তোলা হয়নি। নাহিল, এই গাড়ির মধ্যে? সিরাত, আরে না, বাইরে চল। তোর বাবা আসতে আসতে আমাদের ছবি তোলা হয়ে যাবে। দুজনে বের হয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তোলে। এর মাঝেই রওনাফ এসে হাজির হয়। তারা দুজনেই গাড়িতে উঠে বসে। সিরাত ও নাহিল পেছনের সিটে, সামনে রওনাফ। গাড়িতে উঠে বসতেই গাড়ি স্টার্ট করে। পুরো সময়টা রওনাফ আর চোখে বারবার পেছনে বসা দুজনেকে দেখেছে। পুরো সময়টা কিছু একটা নিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেছে। তাকে পেছনে তাকাতে দেখলেই চুপ হয়ে গেছে। সময় মতো পৌঁছে যায় নাহিলের স্কুলে। নাহিলকে স্কুল গেটের ভিতরে দিয়ে এসে আবারও গাড়িতে উঠে স্টার্ট করে। এরপরের গন্তব্য কোচিং সেন্টার। কোচিং সেন্টারে পৌঁছে গাড়ি সাইডে পার্ক করে দুজন বেরিয়ে পড়ে। কোচিং সেন্টারটা বেশ বর্ষর, নামডাকও আছে ভালোই। বাড়ির থেকে কাছে হওয়ায় এখানেই ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। যাতায়াতে সুবিধা। সেই নিয়মিত আনা নেওয়া করতে পারবে না। নাহিলের স্কুলও এখান থেকে কাছে, ছুটির সময়ও একই। একসাথে যাতায়াত করতে পারবে তারা। সেও কিছুটা নিশ্চিন্ত থাকবে। রওনাফ সিরাতের এক হাত মুঠোয় নিয়ে ভেতরে পা রাখে। সোজা চলে যায় অফিস কক্ষে। সেখানে উপস্থিত ছিলেন কোচিং সেন্টারের পরিচালক মাহমুদ হাসান। রওনাফ তার পূর্ব পরিচিত। মাহমুদ হাসানের বাবা রওনাফের পেশেন্ট। সেই হিসেবেই পরিচিত তারা। রওনাফকে দেখে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে। সামনে পাতানো চেয়ার দুটোতে বসতে অনুরোধ করে, তারা দুজন বসে। মাহমুদ ভাই, কেমন আছেন? রওনাফ, জি, আছি আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? আঙ্কেলের শরীর কেমন? মাহমুদ, এই তো ভালোই। বাবার শরীরও ভালো আছে। রওনাফ মনে করে নিয়মিত ঔষধগুলো খাওয়াবেন। ঔষধ মিস দেওয়া যাবে না। আশা করা যায় দ্রুত সুস্থ হয়ে উঠবে। মাহমুদ, জি ভাই। তা ভর্তি কি তাকে করাবেন? রওনাফ, জি, আমার মিসেস মিশকাত শিকদার। ওর কথাই বলেছিলাম। মাহমুদ, ও আচ্ছা। রওনাফ, জি, তার ইয়ার গ্যাপ পড়েছে। টাইফয়েডে আক্রান্ত হওয়ায় গত বছর পরীক্ষা দিতে পারেনি। তাও এবছর আর সেভাবে পড়াশোনার দিকে মন নেই। সামনেই পরীক্ষা, তাই সেভাবে পড়াবেন। মাহমুদ, জি জি, তা তো অবশ্যই। সেটা আর বলতে হবে না ভাই। ভাবি মানুষ, সে, তাকে তো সেভাবে গুরুত্ব দিতে হবে। এটুকু আস্থা রাখতে পারেন। রওনাফ, ধন্যবাদ। আপনাদের উপর আস্থা আছে বলেই এখানে আসা।
কথাবার্তার মাঝে সিরাতের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করা হয়। বেশ কিছু সিট দেওয়া হয়। যেহেতু সে শুরু থেকে ছিল না, তাই তাকে স্পেশাল ব্যাচে ভর্তি করানো হয়েছে। পড়ার চাপটাও তার বেশিই। এরপর মাহমুদ হাসান অন্যান্য টিচারদের সাথেও পরিচয় করিয়ে দেন। সিরাতের ক্লাস 10টা থেকে 1টা। সেখান থেকে বেরিয়ে তারা চলে যায় মার্কেটে। শীতের প্রকোপ বেড়তে শুরু করেছে। শীতের কেনাকাটা করতে হবে। সিরাত আসার শীতের কিছুই আনেনি। মার্কেট গিয়ে ঘুরে ঘুরে শীতের পোশাক দেখে বেছে বেছে 2টা লং কোট, হালকা পাতলা কিছু গেঞ্জি প্যান্ট আরও বেশ কিছু জিনিস কেনে। পাশাপাশি সে পছন্দ করে নাহিল ও রওনাফের জন্যও কেনে। রওনাফ বরাবরই নিজের জিনিস নিজেই পছন্দ করে কেনে। কিন্তু আজ সিরাতের উৎসাহ দেখে আর না করে না। যদিও মাঝে মাঝে তার মতামতও নিয়েছে। সেদিন রাতের পর মেয়েটা কাজে কর্মে তার সাথে বেশ সহজ হয়েছে। তবে কথাটা কমই বলে। কেনাকাটা শেষে দুজন ভাগ করে ব্যাগগুলো নিয়ে বাহিরের দিকে আসে। রওনাফের নজরে পড়ে একটা রেডো চাদরের দিকে। সে সিরাতকে নিয়ে সেদিকে যায়। রওনাফ চাদরটাকে এক হাতে ধরে বলে, এটা নাও, তোমাকে মানাবে। সিরাত, এটা নিয়ে কি করব? এগুলা আমি পরি না। আর কতগুলোই তো নিয়েছি। রওনাফ, সব তো নিজের পছন্দে কিনেছ, আমি কি কিছু বলেছি? আমার পছন্দে এই একটা নাও। পছন্দ না হলে বাইরে পড়তে হবে না। আমি যখন বাড়ি থাকবো তখন পড়বে, তোমার দেখতে হবে না, আমি দেখব। সিরাত, এত পছন্দ হলে নিজের জন্য নেন। রওনাফ, এটা তোমাকেই মানাবে। কথাটা বলে একজন সেলসম্যান ডেকে ম্যানিকুইনের শরীর থেকে চাদরটা খুলে কাউন্টারের দিকে চলে যায়। বিল মিটিয়ে চলে বেরিয়ে আসে। সিরাতও আর কথা না বাড়িয়ে চলে আসে। প্রায় 1টা বেজে গেছে, তারা সোজা নাহিলের স্কুলে যায়। নাহিলের ছুটির সময় হয়ে গেছে। কিছু সময় অপেক্ষা করতেই স্কুল ছুটির ঘণ্টা বাজে। স্কুলের গেট খুলে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা একে একে সারিবদ্ধভাবে বেরিয়ে আসছে। শান্ত স্বভাবের নাহিল ভিড় কমে আসলে তবেই বের হয়। স্কুলের দরজা থেকে বের হয়ে রওনাফকে দেখে সে দৌড়ে এসে জাপটে ধরে। রওনাফ ছেলেকে কোলে তুলে নেয়। টুকটাক কথা বলতে বলতে রাস্তা পার করে অপর পাশে থাকা গাড়ির কাছে এগিয়ে যায়। সিরাত এত ঘোরাঘুরি করে ক্লান্ত, সে একপাশে হেলান দিয়ে চোখ বুজে আছে। তাই রওনাফ গাড়ির দরজা খুলে সামনের সিটে বসিয়ে দেয় তাকে, অপর পাশ থেকে সেও উঠে বসে গাড়ি স্টার্ট দেয়। সারাহ কাল বাড়ি চলে যাবে। তাই মাহিরা আজ তাকে নিয়ে তার কলেজে যাবে। তাদের কলেজ ঘুরিয়ে দেখাবে। সকালে উঠে রেডি হয়ে দুজন ডাইনিংয়ে আসে। মাশরাফি আগে থেকেই টেবিলে ছিল। তাকে দেখে মাহিরা বলে, ভাইয়া, তুমি যাওয়ার সময় আমাদের একটু কলেজে নামিয়ে দিও। মাশরাফি, আজ হবে না, দুজন রিকশা করে চলে যাস। মাহিরা, ভাইয়া, এই রোডে রিকশা পাওয়া অনেক ঝামেলার বিষয়। কত সময় দাঁড়িয়ে থাকতে হয়। তারপর আজ দেরিও হয়ে গেছে। মাশরাফি, আব্বু গাড়ি নিয়ে গেছে। আমি বাইক নিয়ে যাব। এক বাইকে 3 জন বসা যায়? মাহিরা, একটু কষ্ট করে নিয়ে যাও ভাইয়া। আমাদের বসতে সমস্যা হবে না। সারাহ, হ্যাঁ ভাইয়া, আমরা তো চিকন চিকন 2টা মেয়ে, বেশি জায়গা লাগবে না, বসতে নিয়ে যান না। রান্নাঘর থেকে মনিরা বেগম তাদের কথা শুনে বেরিয়ে এসে বলে, নিয়ে যা তো একটু। যদি সমস্যা বেশি হয় একটা রিকশা ডেকে তুলে দিস। সবার জোরাজুরিতে মাশরাফি রাজি হয়। একরাশ বিরক্তি নিয়ে বাইক সমেত দাঁড়িয়ে আছে, বান্দাদের খোঁজ নেই। বারবার হর্ন বাজানোর পর তারা বাড়ির ভেতর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসে। মাহিরা ভাইয়ের মুখ দেখে বুঝে নেয় মনের খবর। তাই বলে, ভাইয়া, ব্যাগ গোছাতে দেরি হয়ে গেছে একটু। মাশরাফি আর কিছু না বলে, তাড়াতাড়ি বস, আমার লেট হচ্ছে। 3 জন চেপেচুপে বাইকে বসে। মাশরাফি বলে, দুজন ভালো করে ধরে বসিস, আবার বাইক স্টার্ট দেওয়ার পর চিকনের ঠেলায় ছিটে পড়িস না। মাহিরা, না না, ধরে বসছি। সারাহ, আমাকে ধরে বসো। সারাহ মাহিরার ঘাড়ে হাত রাখে, শক্ত করে চেপে ধরে। বাইক স্টার্ট দিতেই সারাহ ভয় সামনের জনের শার্ট খামচে ধরে। মাশরাফি একবার ঘাড় ঘুরিয়ে দেখে সেই হাতের অবস্থান। কিছু না বলেই আবার সামনে তাকিয়ে বাইক চালানোতে মন দেয়। বেশ সাবধানতার সহিত মাশরাফি বাইক চালাচ্ছে। ধীরে ধীরে এগোচ্ছে। মাহিরা বিরক্ত হয়ে বলে, ভাইয়া, এর চেয়ে হেঁটে গেলেও তো আরো আগে পৌঁছাতে পারবো। মাশরাফি, তো জানা বারণ কে করছে? মাহিরা, একটু জোরে চালাও না, দেরি হয়ে যাচ্ছে তো। মাশরাফি, হ্যাঁ জোরে চালাই, আর পিছনেরটা উড়ে যাক।
সারাহ, না না ভাইয়া, আপনি জোরে চালান, আমি শক্ত করে ধরছি, পড়ব না। মাশরাফি, বুঝিস কিন্তু, কিছু হলে দোষ কিন্তু আমাকে দিতে পারবি না। এই বলে মাশরাফি জোর বাড়ায়। কিছু দূর আগাতেই বিপরীত দিক থেকে ধেয়ে আসে একটি প্রাইভেট কার। মাশরাফি আপ্রাণ চেষ্টা চালায় পাশ কাটিয়ে যেতে, হঠাৎ একটা জোরালো ধাক্কা, একপর সব শুনশান। কানে কোনো শব্দ আসছে না, কেবল লোকজনের ছোটাছুটি। এরপর চোখের সামনে নেমে আসে আধার। ভেসে ওঠে আপন মানুষগুলোর চেহারা। ফুটে ওঠে সুসময়ের স্মৃতি, তারপর আর কিছুই মনে নেই। দুপুর 2টা, শিকদার বাড়ির লোকজন সব হাসপাতালের করিডোরে। সবার চোখে মুখে চিন্তার ছাপ, চোখ ভর্তি অশ্রু। হাহাকারে চারপাশ যেন থমকে গেছে। তাজা 3টি প্রাণ আজ মৃত্যুর মুখে। মনিরা বেগম, সায়রা বেগম চিৎকার করতে করতে এক পর্যায়ে জ্ঞান হারায়। মিথিলা ও আতিয়া আছে তাদের কাছে। রওনাফের ফোন 2বার বেজে কেটে গেছে। ওয়াশরুমে থাকায় কল রিসিভ করতে পারেনি। 3বারের বার বাজতেই রিসিভ করে, সালাম দিতেই তার ছোট চাচা ওপাশ থেকে বলে, ফোন থাকে কই তোদের? একজনকেও দরকারে পাওয়া যায় না। রওনাফ, ওয়াশরুমে ছিলাম। কি হয়েছে? গলার স্বর এমন লাগছে কেন? ইশতিয়াক, তোর বউর ফোন কই? ওরে এত বার কল দি, জেদের চোটে কল ধরতেছে না। ভাই বোন মরলে জেদ নিয়ে বসে থাকতে বলিস। রওনাফ, তুমি বলবা কি হইছে? ইশতিয়াক, সারাহ মাহিরা মাশরাফির বাইক অ্যাক্সিডেন্ট হইছে। হসপিটালে আছে। ডাক্তার বলছে ঢাকায় নিয়ে যেতে। কাপা কাপা গলায় বলে রওনাফ, ইন্নালিল্লাহ, কখন? ইশতিয়াক পুরো ঘটনা খুলে বলে, সাথে বলে ওইখানে সব ঠিকঠাক করে রাখতে। রওনাফ, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রাখব। যত দ্রুত সম্ভব নিয়ে আসার ব্যবস্থা করো। কম্পিত গলায় বলে। কল কেটে সিরাতকে ডেকে বলে দরজা লক করে দিতে সে ছুটে বেরিয়ে যায়। তাকে প্রশ্ন করার সুযোগটা অবধি দিল না। সে রুমে এসে ফোন ধরতেই দেখে ভাই ছোট চাচার নাম্বার থেকে অনেকগুলো কল। তার হৃদয় একটু কেঁপে ওঠে। সে কল লাগায়, ভাইয়ের নাম্বারে 2বার বাজাতেই রিসিভ হয়। ওপাশের কথা শুনতাই হাত থেকে ফোনটা পড়ে যায়। হাউমাউ করে কেঁদে ওঠে। বুঝে নেয় রওনাফ কেন এভাবে বেরিয়েছে। নাহিল সিরাতের কান্নার আওয়াজ পেতেই নিজের ঘর থেকে ছুটে আসে। তাকে কাঁদতে দেখে দুহাতে জড়িয়ে ধরে। সিরাতও একটা মানুষ পেয়ে তাকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে। ছোট্ট নাহিল গায়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। অ্যাম্বুলেন্সে তোলা হয় 3 জনের ক্ষত বিক্ষত শরীর। মাশরাফি পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। মাহিরা মাঝে থাকায় আঘাত তুলনামূলক কম। সবচেয়ে বেশি আঘাত যে পেয়েছে সে হলো সারাহ। মাথা, কোমর সহ পা প্রায় প্রতিটা জায়গায়ই তার আঘাত লেগেছে। পেছনে থাকায় ধাক্কা লেগে ছিটকে মাঝ রাস্তায় পড়েছে। অ্যাম্বুলেন্সের সাইরেন বেজে ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে। সমাপ্তির প্রণয়। দিলশাদ রওজা। পর্ব 15। অ্যাম্বুলেন্স প্রায় চলে এসেছে। রওনাফ বারে বারে তার ছোট চাচা ও রামিমকে কল করে খবরাখবর জানছে। মাশরাফি মাহিরার বাবা ব্যবসায়িক কাজে দূরে যাওয়ায় সে সঙ্গে আসতে পারেনি। সেও রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। রওনাফ এদিকের সব ব্যবস্থা করে ফেলেছে। তার পকেটে থাকা ফোনটা অনবরত বেজে চলছে। শোরগোলে তা কানে আসেনি। ফাঁকা জায়গায় আসতেই টের পায়। ভাবে রামিম বা ছোট চাচা। কিন্তু স্ক্রিনে ভাসছে সিরাতের নাম্বার। তার টনক নড়ে। মেয়েটাকে আসার সময় কিছুই জানায়নি। জানানোর মতো স্থির মস্তিষ্ক বা সময় কোনোটাই তার হাতে ছিল না। তাই তো ছুটে বেরিয়ে এসেছিল। এতক্ষণে হয়তো সবটা জেনেছে, কি করছে, কি অবস্থায় আছে তা তার জানা নেই। নাজুক প্রকৃতির মেয়েটার চিন্তা হানা দেয় মস্তিষ্কে। ফোন রিসিভ করতেই নাহিলের উদ্বিগ্ন স্বর ভেসে আসে। নাহিল, বাবা, শুনতে পাচ্ছ? সতবত ফিরে পায় সে। রওনাফ, কি হয়েছে বাবা? তোমার মাম্মা ঠিক আছে? নাহিল, না বাবা, মিশু ঠিক নেই। খুব কান্নাকাটি করছে। চাচু ফোন করে বলেছে ফুপিদের অ্যাক্সিডেন্ট হয়েছে, তা শুনে কান্নাকাটি করছে। রওনাফ, বাবা, আমার কথা মন দিয়ে শোনো। বাবা ফিরতে একটু সময় লাগবে। ততক্ষণ তুমি তার খেয়াল রাখবে কেমন? তার কাছেই থাকবে। একদম একা ছাড়বে না। নাহিল, ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি আসো। আমি আছি মিশুর পাশে। সিরাত খবর পাওয়ার থেকে কেঁদে যাচ্ছে। কাঁদতে কাঁদতে গলা বসে গেছে তার। নাহিল কথা বলা শেষ করে ফিরে আসে সিরাতের কাছে। নাহিল এগিয়ে তার পাশে বসে। সিরাত তাকে বলে, তোমার বাবার সাথে কথা বলেছ? নাহিল, হ্যাঁ, বলেছে আসতে দেরি হবে।
সিরাত আবার কল দাও, তাকে কথা বলবো আমি। নাহিল আবারও কল দেয় রওনাফের ফোনে, 2বার কল দিতেই রিসিভ হয়। রওনাফ, হ্যাঁ বলো। সিরাত নাহিলের থেকে ফোন নিয়ে বলে, কোথায় আপনি? আমাকে কেন নিয়ে যাননি? একটু বলেনও নি। ভেজা গলায় বলে। রওনাফ কান্না করে, না শান্ত হও। সিরাত, কি শান্ত হব? আমার ভাই বোন সব মরতে বসেছে আর আমাকে শান্ত হতে বলছেন। রওনাফ, আমি তখন বলার অবস্থায় ছিলাম না সোনা। ওদের ঢাকায় নিয়ে আসছে। সিরাত, কি অবস্থায় ওরা? আমাকে নিয়ে যান, আমি যাব। রওনাফ, এমন করলে হবে? আসবে তো, ওদের নিয়ে আসুক, তুমি একটু শক্ত থাকো। আমি দ্রুত আসব। ততটুকু সময় একটু শান্ত থাকো। সিরাতের আর তার কথা শুনতে ইচ্ছা হলো না, মুখের উপর কল কেটে দেয়। পরপর 3টা অ্যাম্বুলেন্স এসে থামে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে। ওয়ার্ড বয় নার্সরা স্ট্রেচার নিয়ে ছোটাছুটি করছে। খবর পেয়ে রওনাফ ছুটে আসে। এসে দেখে তার চাচা, ছোট চাচা ইশতিয়াক দাঁড়ানো, ছুটে যায় তাদের দিকে। আরাফাত শিকদার রওনাফকে দেখে কেঁদে ফেলেন। রওনাফ তাকে এক হাতে জড়িয়ে রাখে, সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই। ইশতিয়াকেরোর কাছ থেকে সারার অবস্থাসহ বাকিদের অবস্থাও জানে। অন্যদের সাথে সাথে সহায়তা করে, ভেতর থেকে একে একে বের করা হয় 3জনকে। প্রথমে মাহিরা, এরপর মাশরাফি, এরপরে সারাহ। মাশরাফির দিকে তাকাতেই আক্ষিপটে ভেসে ওঠে পুরনো কিছু দৃশ্য। ভাইয়েরা তার খুব কাছের। ছোটবড় কত আবদার ছিল তার কাছে। প্রতিবার ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় জুড়ে দিত কত আবদার। আজ তাদেরই একজনকে এভাবে দেখতে হবে, তা ছিল কল্পনাতীত। সবার শেষে নামানো হয় সারাহকে। সারাহকে দেখে তার বুক কেঁপে ওঠে। অতটুকু শরীরে কত কত আঘাতের চিহ্ন। ভাইয়েরা ছিল যত কাছের, বোনগুলো ছিল ততটাই দূরের। চঞ্চল প্রকৃতির সারাহ সর্বদা ঘরটাকে মাতিয়ে রেখেছে। আজ সেই চঞ্চলতা কেড়ে নিয়েছে একটা রোড অ্যাক্সিডেন্ট। সমস্ত নিয়মকানুন শেষে নেওয়া হয় ওটিতে। বাড়ির প্রতিটা মানুষ হাসপাতালের বারান্দায় চিন্তিত ভঙ্গিতে বসে আছে। রামিম কোনার একটা চেয়ারে বসে বারে বারে ডুকরে উঠছে। ভাই বোনগুলো তার প্রাণ। সারাহ, মাহিরা দুজনেই তার কাছে সমান। যেসব আবদার বাবা মায়ের কাছে করতে পারে না, তা করত তার কাছে। সে বকত, তারপরেও তারা জানত তাদের ভাই ঠিকই রাজি হয়ে যাবে। অন্যদিকে মাশরাফি, তার ভাই কম, বন্ধু বেশি। একই বয়সী হওয়ায় ভাব ছিল গলায় গলায়। আজ সেই প্রাণপ্রিয় ভাইবোনগুলো হাসপাতালের বিছানায়। অন্যদিকে মাশরাফি ও মাহিরার বাবা মুনাওয়ার ইসলাম চলে এসেছেন। সে ব্যবসায়িক কাজে সিলেট গিয়েছিলেন। ইশতিয়াকের ফোন পেয়ে তক্ষুনি ছুটে আসেন। তার 2 ছেলে মেয়েই আজ জীবন মরণের সাথে লড়াই করছে হাসপাতালের বেডে। সিরাত ঘরময় পায়চারি করছে। কোনোভাবেই স্থির হতে পারছে না। এদিকে রওনাফকে একের পর এক কল দিয়ে যাচ্ছে, ধরার নামগন্ধ নেই। সিরাত, নাহিল, আব্বু যা, কাপড় বদলে আয়। নাহিল, কেন? কোথায় যাবে তুমি? সিরাত, হাসপাতালে যাব। নাহিল, পাগল হয়ে গেছো? চেনো তুমি? আর বাবা শুনলে আমাকেই বকবে। সিরাত, আমি আর এভাবে বসে থাকতে পারবো না। কল দিচ্ছি তাও ধরছে না। তুই না গেলে আমি একাই চলে যাচ্ছি। নাহিল, আর একটু অপেক্ষা করি? তাছাড়া আমি তুমি কেউই চিনি না। আমি কয়েকবার গিয়েছি, তা তো গাড়িতে রাস্তা চিনি না। সিরাত, হাসপাতালের নাম তো জানি, তাতেই হবে। সিরাতের জোরাজুরিতে নাহিল বাধ্য হয়েই রাজি হয়। নাহিল নিজের ঘরে যায় কাপড় বদলাতে। সিরাতও নিজের ঘরের পোশাক বদলে সুতি একটা 3 পিস পরে আলমারি থেকে কিছু টাকা নিয়ে হ্যান্ডোপার্স আর ফোন নিয়ে বেরিয়ে পড়ে। সিএনজি ঠিক করে, নতুন পেয়ে সিএনজি চালক দ্বিগুণ ভাড়া নেয়। কিছু সময়ের মাঝেই হাসপাতালে পৌঁছে যায়। রিসিপশন থেকে জেনে নিয়ে চলে যায় নির্দিষ্ট স্থানে। পৌঁছাতেই প্রথমে চোখে পড়ে সিরাতের বাবা আরাফাতকে। সে ছুটে যায় তার কাছে। এদিকে নাহিল উকি ঝুঁকি দিয়ে খুঁজছে তার বাবাকে। এখানে তাদেরকে দেখলে বাবা তাকেই বকবে। কারণ সে বলেছিল মিশুর খেয়াল রাখতে। ছোট্ট মাথায় কি আর অন্য কিছু থাকে? সে তো তার চিন্তায় মগ্ন। সিরাত তার বাবাকে জড়িয়ে বুকে মাথা ঠেকিয়ে বসে আছে। আরাফাত শিকদারও মেয়েকে পেয়ে যেন একটু ভরসা পেলেন। রামিম এগিয়ে এসে সিরাতের মাথায় হাত বুলিয়ে দেয়। সিরাত ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ডাক্তার কি বলেছে ভাইয়া? রামিম এখনো কিছু বলেনি। আসার পরে ওটিতে নিয়ে গেছে, এরপরে আর কোনো খবর আসেনি। নাহিল ইশতিয়াকের পাশে দাঁড়িয়ে আছে। দূর থেকে এগিয়ে আসছে রওনাফ।
নাহিলকে দেখে তার কাছে যায়। রওনাফ, তুমি এখানে কার সাথে এসেছ? নাহিল কম্পিত গলায় বলে। মিশুর সাথে। আমি নিষেধ করেছিলাম কিন্তু ও অনেক জেদ করছিল। বলেছে আমি না আসলে একাই চলে আসবে। ও তো নতুন কিছু চেনে না তাই সাথে এসেছি। রওনাফ ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকায়, চেয়ারের এক কোণে আরাফাত শিকদারের বুকে মাথা ঠেকিয়ে বসে থাকা সিরাতকে দেখতে পায়। মেয়েটার চোখমুখ কেঁদে কেটে লাল বানিয়ে ফেলছে। এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এগিয়ে গিয়ে তার পাশের চেয়ারে বসে পাশে কারো উপস্থিতি টের পেতেই সেদিকে তাকায়। রওনাফকে একবার দেখেই আমার ঘাড় ঘুরিয়ে নেয়। প্রথমেই শেষ হয় মাহিরার অপারেশন। ইনুজুরি তুলনামূলক কম। তার এক হাতে ও পায়ে আঘাত পেয়েছে এবং ছোটখাটো কিছু কাটাছেঁড়া। এক্সিডেন্টের সময় তার মাথা পড়ে মাশরাফির পায়ের উপর, তাই মাথায় আঘাত কম লাগে। ডাক্তার বেরিয়ে আসলে রওনাফ ও রামিম এগিয়ে যায় ডাক্তারের সাথে কথা বলতে। ডক্টর জানায় সে বিপদমুক্ত। কিছু সময়ের মধ্যে কেবিনে দেওয়া হবে তাকে। সারার অবস্থার অবনতি হয়েছে, তাকে আইসিইউতে শিফট করা হয়েছে। ডাক্তাররা কোনো আশা দিতে পারছে না। সারার খবর শুনে সিরাত পুনরায় ভেঙে পড়ে। বোনের প্রতি টানটা সে আজ উপলব্ধি করতে পারছে। চেয়ারে মাথা ঠেকিয়ে কেঁদে যাচ্ছে। মাশরাফির অপারেশন শেষ হয়েছে রাত 8টার দিকে। তার অবস্থাও কিছুটা ভালো। এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে কেবিনে দেওয়া হবে তাকেও। তার বাম পা খুব বাজেভাবে জখম হয়েছে। রওনাফ এগিয়ে যায় ইশতিয়াকের কাছে। বলে, কাকাই সবাইকে নিয়ে বাসায় যাও। ক্লান্ত সবাই এভাবে থাকলে একে একে সবাই অসুস্থ হয়ে যাবে। ইশতিয়াক সারার অবস্থা না জেনে কেউ যাবে না। কি করে নিয়ে যাব? রওনাফ, খবর পেলে না হয় আবার এসো। কিন্তু এখন বাসায় চলে যাও। সকাল থেকে খাওয়া দাওয়াও তো হয়নি। সবাইকে জোরাজুরি করে বাসায় পাঠিয়ে দেয়। এদিকে সিরাত গোধরে বসে আছে, সে এখানেই থাকবে। হাজার বুঝিয়েও কোনো কাজ হয়নি। মনিরা ও সায়রা বেগমকে বাড়িতে নেওয়া হয়েছে। বাড়িতে পুরুষ বলতে আজমল শিকদার, মিথিলা ও আতিয়া আছে তাদের সাথে। মাহিরা ও মাশরাফির খবর বাড়িতে দেওয়া হয়েছে। সারার খবর জানানো হয়নি। সায়রা বেগম বারে বারে জ্ঞান হারাচ্ছে। আরাফাত শিকদার বলেছে তাদেরকে ঢাকায় নিয়ে আসার জন্য। ছেলে মেয়েগুলোকে চোখের দেখা দেখলে যদি শান্ত হয়। রাত তখন 10টার ওপারে হাসপাতালে রওনাফ, সিরাত, ইশতিয়াক বাকিদের বাসায় পাঠানো হয়েছে, সাথে নাহিলও আছে। ইশতিয়াক সবাইকে দিয়ে কিছু সময় বিশ্রাম করে আবার এসেছে হাসপাতালে। ইশতিয়াক গিয়েছে ক্যান্টিনে, তার মাথা যন্ত্রণা করছে তাই একটু চা খেতে গিয়েছে। রওনাফ বলেছে একবারে খেয়ে যেন আসে। সিরাত আগের মতোই চেয়ারে পাতুলে মাথা ঠেকিয়ে বসে আছে। রওনাফ তার পাশে গিয়ে বসে এক হাত মুঠোয় পুরে নেয়। সিরাত তার দিকে তাকিয়ে আবারও মুখ ফিরিয়ে নেয়। রওনাফ তাকে টেনে কাছে নিয়ে আসে। সে দূরে যেতে চায়। কাছে টেনে এনে মাথাটা বুকের সাথে চেপে ধরে। রওনাফ, শরীর খারাপ লাগছে? সিরাত, উহু। রওনাফ, খাবার এনেছি, একটু কিছু খেয়ে নাও। সিরাত, না। রওনাফ, কি না? বোনের চিন্তায় নিজের শরীরও খারাপ করে ফেলবা। একটু খাও, না হলে অসুস্থ হয়ে যাবে। তখন তোমাকেও বাড়ি রেখে আসতে হবে। সিরাত মাথাটা হালকা উঁচু করে রওনাফের দিকে তাকিয়ে বলে, আমি বাসায় যাব না। আমাকে এখানে থাকতে দিন না একটু। রওনাফ, এখানে থাকতে হলে খেতে হবে, খেয়ে নাও, কষ্ট করতে হবে না, আমি খাইয়ে দিচ্ছ। সিরাত মোচড়ামুচড়ি করে কোনো রকম খায়। খাওয়ার মাঝে রওনাফকে বলে, আপনি খাবেন না? রওনাফ, তুমি খেয়ে নাও, তারপর ক্যান্টন থেকে খেয়ে আসব। সিরাত, এখান থেকে খান। আমি এত খাবার খেতে পারবো না। রওনাফও তার থেকে কিছুটা খায়। খাওয়া শেষে সিরাত আবারও তার বুকে ঠেস দিয়ে পড়ে থাকে। মহিরা মাশরাফিকে কেবিনে দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। সব ঠিক থাকলে সকালেই কেবিনে দেওয়া হবে। সিরাত রওনাফের মুখের দিকে তাকিয়ে বলে, ওরা কি ঠিক হয়ে যাবে? বলেন না, ওরা কি আবার আগের মতো হয়ে যাবে? রওনাফ, আল্লাহকে ডাকো, সে সব ঠিক করে দিবেন। সিরাত, আপনি তো এত বড় একজন ডাক্তার, আপনি কেন কিছু করতে পারছেন না? বলতে বলতে ডুকরে ওঠে সে। রওনাফ তার মুখটা বুক থেকে তুলে এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে চোখের পানি এক হাতে মুছে বলে, সোনা, সবসময় ডাক্তারদের হাতে সব থাকে না। সবই আল্লাহর হাতে, ডাক্তার তো কেবল উসিলা মাত্র।
সিরাত, আমি শুনেছি ডাক্তার বলেছে সারার কোমরের হাড় ভেঙে গেছে, ওর অবস্থা খুব খারাপ। মাশরাফি, মাশরাফি ভাইয়ের খবর তো দিতে পারছে, ওর কথা কেউ বলছে না কেন? রওনাফ কি বলবে, তার কাছে বলার মতো কিছুই নেই। সিরাত জবাব না পেয়ে আবারও বলে, আপনি দেখেছেন ওদের? রওনাফ, আনার পরে একবার দেখেছিলাম। সিরাত, আমাকে একটু নিয়ে যাবেন, একটু দেখব। রওনাফ তার মাথাটা আবারও চেপে ধরে বুকে। এখন সারার কাছে যাওয়ার অনুমতি কারো নেই। সিরাত আবারও হাউমাউ করে কেঁদে ওঠে। রওনাফ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদে না, কেঁদে কেটে গলা বসিয়ে ফেলেছ। শান্ত হও, আল্লাহর কাছে দোয়া করো। একসময়ে তার বুকেই ঘুমিয়ে যায়। অত্যধিক ক্লান্তিতে চোখে ঘুম নেমেছে। ইশতিয়াক এসে তাদের একসাথে দেখে সরে যেতে নেয়। রওনাফ তাকে ডেকে পাশে বসতে বলে। দুই জোড়া চোখে সারারাত ঘুম নামে না। আজমল সাহেব অন্যদের নিয়ে ঢাকাতে আসে। জমজমট শিকদার বাড়ি আজ সম্পূর্ণ ফাঁকা। বাড়ি মাতিয়ে রাখা মানুষগুলো যে আর স্বাভাবিক নেই। তাদের নিয়ে প্রথমেই যাওয়া হয় রওনাফদের ফ্ল্যাটে। গতরাতে রায়হান ও আয়েশা বাড়িতে না থাকায় তাদের খবর জানে না। বাসায় এসে যখন শুনল তারাও সামিল হয় এই শোক সভায়। অতি কাছের বন্ধুটি আজ এত বড় বিপদে পড়েছে, তার মন তো কাঁদবেই। সকালে রওনাফ, সিরাত, ইশতিয়াক বাড়ি আসে। হাসপাতালে যায় রামিম, আরাফাত ও মুনাওয়ার সাহেব। দুপুর 2টা মনিরা ও সায়রাকে হাসপাতাল থেকে ঘুরিয়ে আনা হয়েছে। সেখানে থেকে গেছে মিথিলা। সিরাত আসার পর থেকে বিছানা নিয়েছে। সায়রা বেগম টলমল পায় সিরাতের ঘরে ঢোকে। সিরাত মাকে দেখে উঠে বসে। সায়রা তার কাছে গিয়ে বসে। সিরাত মায়ের গতিবিধি বোঝে না, তবুও চুপচাপ দেখে যাচ্ছে। সায়রা বেগম হঠাৎই সিরাতের হাত দুটো চেপে ধরে বলে, আল্লাহ কেন এমন করল? আমার পাপের শাস্তি ওকে কেন দিল? ও তো কিছু করেনি। আল্লাহ ওকে কেন কেড়ে নিতে চাচ্ছে আমার কাছ থেকে? আমি কিভাবে থাকবো ওকে ছাড়া? সিরাত, কি সব বলছো আম্মু? সারার কিচ্ছু হবে না, ও আবার ঠিক হয়ে যাবে। ও কোথাও যাবে না তোমাকে রেখে। সায়রা, কিছু ঠিক হবে না। আমি তোরে ছোট থেকে কষ্ট দিচ্ছি, তাই আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছে। ও খালি বলতো আম্মু আপুর সাথে এইরকম করো না। আমি কোনো কথা শুনতাম না, তাই আমার মেয়েটা আর বলতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। সিরাতের চোখেও পানি, কিন্তু সে মায়ের সামনে ভেঙে পড়তে চায় না। সায়রা বেগম তার কোলে মাথা রাখে, সে মায়ের মাথায় হাত বুলাতে থাকে। সায়রা বেগম প্রলাপ করতে করতে ঘুমিয়ে যায়। মাহিরার জ্ঞান ফিরেছে। তাকে কেবিনে শিফট করা হয়েছে। অন্যরা একে একে দেখা করে গেছে। মাহিরা কেবল চোখের পানি ফেলতে থাকে। কারো সাথে কোনো কথা বলেনি, কেবল ফ্যাল ফ্যাল করে সিলিংয়ের দিকে চেয়েছিল। রওনাফের আজ নাইট ডিউটি পড়েছে। সে বেশ কয়েকবার মাশরাফি ও মাহিরাকে দেখে গিয়েছে। মাহিরা একটু আধটু কথাও বলেছে। সারাহকে কাচের বাইরে থেকে দেখেছে সবাই, পুরো শরীর ব্যান্ডেজে মোড়া, মুখে অক্সিজেন মাস্ক। পরদিন সকালটা ছিল অন্যান্য দিনের তুলনায় আলাদা। শীতের আকাশের হালকা মেঘের দেখা মিলেছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে যেন বিষাদের ছোঁয়া। তেমনি শিকদার বাড়ি ছেয়ে গেছে নতুন শোকে। আশার আলো দেখেও তা চিরতরে নিভে গিয়েছে। শিকদার বাড়ির মেয়ে মনিরা বেগমের একমাত্র কন্যা মাহিরা আজ ভোরেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। হাসপাতালের বারান্দা শিকদার বাড়ির মানুষগুলোর আহাজারিতে পরিপূর্ণ। গতকাল ভোর রাতে স্ট্রোক করে সে। ডাক্তারের ধারণা মানসিক ধকল সামলাতে না পেরে স্ট্রোক করেছে, নাজুক শরীর তা সামলে আর উঠতে পারেনি। শিকদার বাড়ির প্রতিটা মানুষকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেছে সে। গতকাল রাতের কথা, রওনাফ শেষবার যখন তার কেবিনে যায় তখন মেয়েটা তাকে কাছে ডাকে। কাপা কাপা হাতটা তুলে কোনো মতে রওনাফের একটা হাত ধরে নিভু নিভু গলায় বলে, ভাইয়া মাশরাফি ভাই আর সারাহ কেমন আছে? রওনাফ, ওরা ভালো আছে। এখন তুমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, বাড়ি ফিরতে হবে তো। মাহিরা ঠোঁটটা হালকা বাঁকিয়ে বলে, আমি জানি ওরা ভালো নেই। আমি দেখেছি ভাইয়াকে পড়ে যেতে, ভাইয়ার একটা পা বাইকের নিচে ছিল। সারাহকে ছিটকে মাঝ রাস্তায় পড়তে দেখেছি। কত রক্ত ছিল সেখানে। একটু থেমে যায়, কষ্ট হচ্ছে তার পুনরায় বলে, আমিই জোর করে বাইকে গিয়েছিলাম। সারাহকে আমিই বলেছিলাম আমার সাথে কলেজে যেতে। যদি বাইকে যাওয়ার জন্য জোর না করতাম তাহলে আজ এমন কিছু হতো না। রওনাফ তার মাথায় হাত বুলিয়ে বলে, এত কথা বলতে হবে না, সব ঠিক হয়ে যাবে। এখন একটু ঘুমাও।
এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। এক্সিডেন্টে কারো হাতে থাকে না। মাহিরা তবুও একই কথা বলতে থাকে। একসময় ঘুমিয়ে যায় সে। রওনাফও বেরিয়ে আসে। রামিম ও মুনাওয়ার সাহেবের সাথে কথা বলে নিজের কেবিনে চলে যায়। শেষ রাতের দিকে ইমার্জেন্সি অ্যালার্ট জারি হয়। 706 নাম্বার কেবিনের রোগীর অবস্থা আশঙ্কাজনক। খবর শুনেই রওনাফের কলিজা কামড়ে ধরে। এ কোন পরীক্ষা নিচ্ছে তার পরিবারের উপর। সেই কেবিনে মাহিরা আছে। সে ছুটে যায় সেদিকে। গিয়ে দেখে ডাক্তার নার্সদের ছোটাছুটি। এক্ষুনি আইসিইউতে শিফট করতে হবে। আইসিইউতে নেওয়ার ঘণ্টা খানেক পর সে সব অভিযোগ কাঁধে নিয়ে বিদায় নেয় দুনিয়া থেকে। সমাপ্তির প্রণয়। দিলশাদ রওজা। পর্ব 16। হাসপাতালের সব নিয়ম কানুন শেষ করে মাহিরার লাশ তোলা হয় লাশবাহী গাড়িতে। প্রায় সকলেই ফিরে যাচ্ছে রাজশাহীতে আপনজনকে বিদায় জানাতে। ঢাকাতে আছে রামিম, রওনাফ, সায়রা, মিথিলা। ইচ্ছা থাকলেও সবাই যেতে পারছে না। কেননা এদিকে হাসপাতালে পড়ে আছে তাদের আরও দুজন আপনজন। তাই এখানেও থাকাটা জরুরি। বেলা 11:30টায় লাশবাহী গাড়িটি রওনা করে রাজশাহীর উদ্দেশ্য। গাড়িতে আছে ইশতিয়াক। বাকিরা আলাদা গাড়িতে যাচ্ছে। তাদের সঙ্গে সিরাতও আছে। প্রাণপ্রিয় বোন তার। একসাথে চলার সঙ্গী তার বিদায়বেলা সে উপস্থিত থাকবে না তা কি করে হয়। সাথে নাহিলও এসেছে। এত খারাপের মাঝে একটা ভালো খবর, তা হলো মাশরাফির জ্ঞান ফিরেছে। সে বিপদ মুক্ত। তাকে জানানো হয়নি মাহিরার কথা। অন্যদিকে সারার অবস্থারও কিছুটা উন্নত হয়েছে, তবে পুরোপুরি বিপদ মুক্ত নয়। তাই এখনও তাকে আইসিইউতে রাখা হয়েছে। মুনাওয়ার সাহেবের দোতলা বাড়িটার সামনে এসে দাঁড়ায় লাশবাহী গাড়িটা। বাড়িতে আজ মানুষ গিজগিজ করছে। দাদাবাড়ি নানাবাড়ি সহ পাড়া প্রতিবেশী সকলেই এসেছে তাকে বিদায় জানাতে। তারপরই এসে থামে অন্য গাড়িটা, যেখান থেকে একে একে নামে শিকদার বাড়ির অন্যান্য সদস্যরা। দুপুরের পরে গোসল দেওয়া হয়, আসরবাদ জানাজা। শেষবারের মতো আপনজনদেরকে দেখানো হয় তার মুখ। মনিরা বেগম মেয়ের মুখটি দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন। তাকে সামলায় আতিয়া। পাশেই দাঁড়িয়ে আছেন মুনাওয়ার সাহেব, এক দৃষ্টিতে দেখে যাচ্ছেন মেয়ের মায়াভরা মুখটি। 2 দিনের ব্যবধানে সব কেমন তছনছ হয়ে গেল। যেদিন তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা দিবেন তার পূর্বে মেয়েটার কত বায়না ছিল তার কাছে। হাতে ধরিয়ে দিয়েছিল লম্বা লিস্ট। বারবার করে বলে দিয়েছে যেন মনে করে সব জিনিস নিয়ে আসা হয়। মেয়েটা তার বড়ই শখের। ছেলে হওয়ার দীর্ঘদিন পর্যন্ত মনিরা বেগম গর্ভ জটিলতায় ভোগেন। এরপর আল্লাহর রহমতে তার ঘর আলো করে আসে এই মেয়ে। আবারও ঘরে আধার নামিয়ে চলে যায় সে। এই তো সেদিনের কথা যখন নার্স একটা তোয়ালে মুড়ে একটা বাচ্চাকে তার হাতে দিল। তার দুনিয়ায় খুশির অন্ত ছিল না। মাঝে কেটে যায় একটা সপ্তাহ। দাফন কাফন সেরে সকলে ঢাকা ফিরলেও থেকে যান মুনাওয়ার সাহেব। তার ধারণা একা একা তার ছোট্ট মেয়েটা এখানে থাকতে ভয় পাবে। মাহিরাকে দাফন করা হয়েছে বাড়ির পেছনের দিকে তার শখের বাগানের পাশেই। রোজ নিয়ম করে সকাল বিকাল মেয়ের সাথে সময় কাটান সেখানে। পাশেই লাগিয়েছেন শিউলি ফুলের গাছ, যার ঘ্রাণে মিশে থাকবে তার ছোট্ট মেয়েটার সুবাস। মাশরাফি এখন অনেকটা সুস্থ। পায়ের ক্ষত গভীর হওয়ায় হাঁটতে বেশ সময় লাগবে। জ্ঞান ফেরার পর থেকে বেশ গম্ভীর হয়ে গেছে। মাহিরার কথাটা জেনেছে 3 দিন হলো। সেদিন ছেলেটার কি আহাজারি তা ছিল দেখার মতো। সন্তানতুল্য আদরের বোন তার। ছোট থেকে চোখের সামনে নিজ হাতে একটু একটু করে বড় করেছে। সে সম্পূর্ণ দোষারোপটা নিজেকে করছে। তার মতে সেদিন যদি ধমকে ধামকে তাদের বাড়িতে রেখে যেত তাহলে আজ এদিন দেখতে হতো না। যদি সে আর একটু সচেতনভাবে বাইক চালাতো তার বোনটা আজ তাদের মাঝে থাকত। এরপর থেকে সে যেন কথাই ভুলে গেছে। 5টা বললে একটার জবাব দেয়। অন্যদিকে সারাহকে কেবিনে শিফট করা হয়েছে গতকাল। ডাক্তার জানিয়েছে তার কোমরের ইনজুরিটা মারাত্মক। কবে উঠে দাঁড়াতে পারবে তা অনিশ্চিত, আদৌ দাঁড়াতে পারবে কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। জীবন চলছে নিজ নিয়মে। সায়রা, মনিরা এবং আরাফাত ছাড়া সবাই ফিরে গেছে রাজশাহী। সিরাতের দৈনিক রুটিনে এসেছে বেশ কিছু পরিবর্তন। সকালে উঠে রান্না করে সে খাবার নিয়ে রওনাফের সাথে যায় হাসপাতালে। পথে নাহিলকে স্কুলে নামিয়ে দিয়ে দুজনে যায় হাসপাতালে। খাবার দিয়ে সেখানে কিছু সময় থেকে যায় কোচিংয়ে। আজ 2 দিন হলো কোচিংয়ে যাচ্ছে সে। ক্লাস শেষ করে নাহিলকে সাথে নিয়ে বাসায় যায়। গোসল করে বিশ্রাম নিয়ে দুপুর ও রাতের খাবার রান্না করে। এরপর নাহিলকে নিয়ে হাসপাতালে যায়।
সেই সময়টা মনিরা ও সায়রা বাসায় যায়। রাত 8টা-9টা পর্যন্ত থাকে, এরপর রওনাফের ডিউটি টাইম শেষ হলে তার সাথে বাড়িতে আসে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। সিরাত দুপুরের পরপর খাবার নিয়ে গিয়েছে। প্রথমেই যায় মাশরাফির কাছে। সে তখন এক কাত হয়ে শুয়েছিল। সিরাত ভেবেছে হয়তো ঘুম, তাই সে বের হয়ে আসতে নিলে মাশরাফি তাকে ডাকে। সিরাত আবার ভেতরে আসে। তাকে সামনের টুলটা টেনে বসতে বলে। সে উঠে পিঠের নিচে বালিশ দিয়ে তাতে হেলান দিয়ে বসে। সিরাত বসে এবং জিজ্ঞেস করে, ভাইয়া শরীর কেমন লাগছে এখন? ডাক্তার বলেছে সব ঠিক থাকলে 2-1 দিনের মধ্যে রিলিজ দিয়ে দিবে। মাশরাফি আগের চেয়ে ভালো। রিলিজ দিলেই ভালো, না হলে এখানে দম বন্ধ হয়ে আসছে। সারার কি খবর? সিরাত আছে কোনো রকম। এই ভালো তো এই খারাপ। কোমরের ইনজুরির কারণে উঠে বসতে পারে না। মাশরাফি, ওহ, মাহিরার কবর দেখছিস কোথায় দিয়েছে? সিরাত বাড়ির পেছনের বাগানে। মাশরাফি, ওর কোনো ছবি আছে অ্যাক্সিডেন্টের পরের? সিরাত আমার ফোনে নেই। ভাইয়ার কাছে আছে হয়তো। মাশরাফি, অনেক বেশি আঘাত পেয়েছিল না আমার বোনটা? আমার জন্য হলো সব। সেদিন যদি না শুনতাম ওদের কথা, একটু সাবধান হতাম, আজ এমন দিন দেখা লাগতো না, ফুপিয়ে ওঠে সে। সিরাত, ভাইয়া শান্ত হও। কিচ্ছু হয়নি, তোমার জন্য আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। নিজেকে দোষারোপ করো না। মাশরাফি, আব্বু আসে না একবারও দেখতে? আমার উপর রেগে আছে তাই না? আম্মুর দিকেও তাকাতে পারি না। সিরাত, এত কথা বলো না। এমন করলে তোমার শরীর আবার খারাপ হবে। কেউ দোষারোপ করছে না তোমাকে। মাশরাফি, নিশ্চয়ই বোনটা আমার উপর পাহাড় সমান অভিযোগ চাপিয়ে চলে গেছে। একটা বার দেখার সুযোগ দিল না। শক্তপোক্ত ছেলেটা আজ ভেঙে পড়েছে। মাশরাফি পাগলের মতো একই প্রলাপ করতে থাকে। সিরাত তা সহ্য করতে না পেরে বেরিয়ে আসে। নিজেকে স্বাভাবিক করে, তারপর যায় সারার কাছে। অক্সিজেন মাস্ক খোলা হয়েছে। ডাকলে সারা দেয়, চোখ মেলে তাকায়, কিন্তু স্পষ্ট কথা বলতে পারে না। সিরাত গিয়ে বোনের মাথার কাছে বসে মাথায় হাত দিতেই চোখ খুলে তাকায়। তাকে দেখে ঠোঁট এলিয়ে হাসে সে। সিরাত, তোকে এভাবে দেখতে ভালো লাগে না সারা। তাড়াতাড়ি উঠে বসো। তোকে ঝগড়া আর মারামারিতে মানায়। সারা চেয়ে থাকে তার দিকে, কিন্তু কোনো শব্দ করে না। সিরাত আবারও বলে, আম্মু তোর জন্য অসুস্থ হয়ে যাচ্ছে। খালি কাঁদে তোর জন্য। জানিস, প্রায়ই আমার কোলে মাথা রাখে। অনেক কথা বলে আমার সাথে। তুই সুস্থ হয়ে যা তাড়াতাড়ি, তখন তুইও দেখতে পারবি। সারা চোখে মুখে এক ধরনের খুশির ঝিলিক দেখা যায়। কত চেয়েছে সে মা যেন তার বোনের সাথে একটু ভালো ব্যবহার করে, একটু আদর করে। সিরাত, ভাইয়া বলছে কি জানিস, যেদিন তুই আবার ভাইয়া বলে ডাকবি সেদিন ভাইয়া আসবে। রাবেয়া আপু এসেছিল জানিস, কিন্তু তুই কথা বলছিস না দেখে চলে গেছে। আরও অনেক কথা বলে তার সাথে। সে শুধু বলেই গেছে, অপনজন ছিল নীরব, কেবল চেয়ে চেয়ে দেখেছে তাকে। তার কথা শুনে কখনো হেসেছে, আবার কখনো মন খারাপ করেছে। রাত 8টা, সায়রা, মনিরা ও আরাফাত তারা হাসপাতালে এসেছে। এর মাঝে 2 দিন আতিয়া এসে থেকে গেছে। সংসার ব্যবসা সামলাতে ওখানে কাউকে দরকার, তাই অন্যরা সময় করে উঠতে পারছে না। সিরাত, রওনাফ ও নাহিল রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। সিরাত পাশের জানালায় মাথা ঠেকিয়ে বসে আছে। শরীরের ক্লান্তি জেকে ধরেছে। শরীরের ক্লান্তির চেয়ে মানসিক ক্লান্তি তাকে বেশি গ্রাস করেছে। একটা ঝড় উঠল, পুরো পরিবারটাকে তছনছ করে দিল। একজন সদস্যকে কেড়ে নিল, বাকি 2 জনকে প্রায় পঙ্গু বানিয়ে দিয়েছে। মাশরাফির হাঁটার আশা দিলেও সারার বিষয়ে তারা কিছু বলছে না। যে ক্ষত তৈরি হয়েছে তাতে তার পরিবার হয়তো কখনো আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। রওনাফ বেশ কয়েকবার সামনের আয়নায় সিরাতের মুখটা পর্যবেক্ষণ করেছে। কয়েকদিনের ধকলে মেয়েটার চেহারা ভেঙে গেছে একদম। চোখে মুখে ক্লান্তি ঠিকরে পড়ছে। বাসায় পৌঁছে সিরাত নাহিলকে তার রুমে পাঠিয়ে সেও চলে যায় নিজের ঘরে। কাপড় বের করে ওয়াশরুমে ঢোকে। একবারে গোসল করে বের হয়। হাসপাতালের গন্ধ আর মানুষে গিজগিজ করা পরিবেশ থেকে ফিরলেই গা ম্যাজম্যাজ করে। তার বের হওয়ার পরপরই রওনাফ যায়। সিরাত খাবার গরম করে টেবিলে এনে গুছিয়ে রাখে। বেশি দেরি করলে নাহিল না খেয়েই ঘুমিয়ে যাবে। নাহিলের কাছে যায় তাকে ডাকতে। নাহিলকে ডাকতে গিয়ে দেখে সে পড়ছে। এসে ফ্রেশ হয়ে পড়তে বসেছে। তাই সিরাত তাকে আর বিরক্ত করে না, প্লেটে খাবার নিয়ে তার রুমে যায়।
চেয়ার টেনে পাশে বসে ভাত মাখিয়ে মুখের সামনে ধরে। নাহিলও কোনো কথা না বলে খেয়ে নিতে থাকে। অন্য সময় হলে হয়তো মোড়ামুড়ি করত, কিন্তু এই কদিন সে ভালো ছেলে হয়ে গেছে। কোনো কিছু নিয়ে জোড়াজুড়ি করতে হয় না, এক বাক্যে মেনে নেয়। কারণ মিশুর মন আজকাল ভালো নেই। রওনাফ ডাইনিংয়ে এসে কাউকে না পেয়ে নাহিলের ঘরে যায়, গিয়ে দেখে সিরাত নাহিলকে খাওয়াচ্ছে। আর নাহিল লিখছে, কয়টা দিনের মাঝে মেয়েটা কত বড় হয়ে গেছে। পুরো সংসার একা সামলাতে শিখেছে। মা হওয়ার দাবি না রেখেও যেন মা হয়ে গেছে। সবার দিকে খেয়াল তার, কেবল নিজের দিকে বাদে। রওনাফ গিয়ে ডাইনিংয়ে বসে সিরাতের জন্য অপেক্ষা করে। সিরাত নাহিলেকে খাইয়ে দিয়ে প্লেট হাতে বেরিয়ে আসে ডাইনিংয়ে রওনাফকে বসে থাকতে দেখে বলে, আপনি না খেয়ে বসে আছেন কেন? খাবার তো বেড়ে রেখেই গিয়েছি। রওনাফ, তোমার জন্যই অপেক্ষা করেছিলাম। এসো খেয়ে নিবে। সিরাত আর কথা বাড়ায় না, প্লেটটা রান্নাঘরে রেখে হাত ধুয়ে খেতে বসে। খাওয়া শেষ করে সিরাতকে রুমে পাঠিয়ে দিয়ে রওনাফ ছেলের কাছে যায়। নাহিল পড়া শেষ করে সবে মাত্র উঠেছে, বই খাতা গোছাচ্ছে। রওনাফ এগিয়ে যায় তার কাছে, বাবাকে দেখে একগাল হেসে দেয় নাহিল। রওনাফ এগিয়ে গিয়ে ছেলেকে বলে, অনেক রাত হয়েছে বাবা, ওয়াশরুমে যাও, দাঁত ব্রাশ করে বের হবে। আমি বই খাতা গুছিয়ে রাখব। নাহিল মাথা নেড়ে ওয়াশরুমে চলে যায়। বই খাতা গুছিয়ে ব্যাগে রাখে, কাল স্কুলে যেগুলো প্রয়োজন বাকিগুলো টেবিলের তাকে গুছিয়ে রাখে। বিছানা সিরাত গুছিয়ে রেখে গিয়েছে আগেই। সিরাত আসার পর থেকে তার অর্ধেক কাজই কমিয়ে দিয়েছে। ছেলের বেশিরভাগ কাজই সিরাত করে। রওনাফের কাজও করে কিছু কিছু, যেমন হটপটে খাবার গুছিয়ে দেওয়া, হাসপাতালে যাওয়ার আগে শার্ট প্যান্ট গুছিয়ে রাখা, আসার পর শরবত বা কফি করে দেওয়া, টুকটাক সবটাই করে। এখন রওনাফ রান্নাঘরে যায় না বললেই চলে। যায় না বললে ভুল হয়, যাওয়ার সুযোগ হয় না। রান্নাঘর সিরাত দখল করে নিয়েছে, সেখানে তার কোনো অধিকার নেই। ভাবতেই আনমনে হাসি ফোটে তার মুখে। মাত্র কয়টা দিনের মাঝে তার এত বছরের তৈরি নিয়ম বদলে গেছে। আগের মতো সকালে উঠে রাঁধতে হয় না। ছেলের খাওয়া, ঘুম, স্কুল নিয়ে চিন্তা করতে হয় না। নীরবে যেন দায়িত্বগুলো দুই ভাগ হয়ে গেছে। নাহিল বেরিয়ে আসলে সে তাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। একসময় নাহিল ঘুমিয়ে গেলে সে লাইট অফ করে, হালকা আলোর একটা লাইট জ্বালিয়ে দরজা চাপিয়ে চলে আসে। নিজের ঘরে এসে দেখে সিরাত খাটের এক কোনায় উপুর হয়ে কম্বল গায়ে শুয়ে আছে। রওনাফ এগিয়ে তার পাশে গিয়ে দাঁড়ায়, ঝুঁকে জিজ্ঞেস করে, শরীর খারাপ লাগছে? সিরাত, তেমন কিছু না, ঘাড়ে কোমরে ব্যথা করছে। একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। রওনাফ, সারাদিন খাটাখাটুনি উপর থাকলে ব্যথা তো হবেই। নিজের কি হাল হয়েছে দেখেছ আয়নায়? সিরাত, এই রকম একটা সময় নিজের দিকে তাকানোর সময় আছে। রওনাফ সরে এসে ঘরে এ জায়গা ওই জায়গা খুঁজে একটা পেইন রিলিফ বাম বের করে। বিছানার অন্য পাশ থেকে উঠে বসে। সিরাত তাকে এগিয়ে এসে বসতে দেখে ঘাড় ঘুরিয়ে তাকায়, বলে, কি করবেন? রওনাফ, বাম এনেছি, মালিশ করলে ঠিক হয়ে যাবে। সিরাত, দিন, আমি করে নিচ্ছি। রওনাফ, কিভাবে করবে শুনি? চুপচাপ শুয়ে থাকো, আমি করে দিচ্ছি। সিরাত তবুও নড়ে না, সে কম্বলটা টেনেটুনে আরো ভালো করে পেঁচিয়ে নেয় শরীরে। রওনাফ, আমি একজন ডাক্তার, আর বর্তমানে তুমি আমার পেশেন্ট, তাই এখানে অস্তিত্ববোধ করার কিছু নেই। রওনাফ সিরাতের শরীর থেকে এক প্রকার টেনে কম্বলটা সরিয়ে দেয়। রওনাফ এগিয়ে গিয়ে সিরাতের জামার পেছনের জিপারের কিছুটা খুলতেই সিরাত অস্তিত্বে সংকুচিত হয়ে যায়। তবুও মুখে কিছু বলে না। রওনাফ হাতের পাতায় কিছুটা জেল নিয়ে তা সিরাতের ঘাড়ে মালিশ করে দেয়। কিছুক্ষণ মালিশ করে সে জিপারটা লাগিয়ে দেয়। এরপর কোমরের কাছে এসে জামা সরাতে নিলে সিরাত তার হাত চেপে ধরে। রওনাফ শক্ত চোখে তাকাতেই মিয়ে যায় সে। রওনাফ কাপড় সরাতেই চোখের সামনে ভেসে ওঠে ফর্সা লতানো নারী দেহের কিছু অংশ। সংযত পুরুষের ন্যায় নিজেকে সামলে কোমরে হাত ছোঁয়ায়। পুরুষালী হাতের ছোঁয়া নারী দেহে পড়তেই তার শরীর কেঁপে ওঠে। তবুও নিজেকে সামলে নেয়। মালিশ করা শেষে সে জামা নামিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমের সোফায় এসে বসে মাথা ঠেকিয়ে দিয়ে চোখ বুজে নেয়। চোখ বুজতেই চোখের সামনে ভেসে ওঠে কিছু সময় আগের দৃশ্য। কোনোভাবেই তা সরাতে পারছে না। এর আগেও তো বেশ কয়েকবার তাকে স্পর্শ করেছে, কখনো এমন হয়নি, তবে আজ কেন হচ্ছে তা সে বুঝতে পারছে না। বরাবরই নিজেকে সংযমী পুরুষ হিসেবে মনে করে এসেছে। ডিভোর্সের পরে কোনো নারীর সান্নিধ্য কামন করেনি। না কোনো নারীকে ছুঁয়ে কামনা সৃষ্টি হয়েছে।
আজ সামান্য ছোঁয়া তার সংযম ভেঙে দিচ্ছে। শুধুমাত্র বৈধ নারী এজন্যই? অন্যদিকে সিরাত এখনো লজ্জায় কম্বলমুড়ি দিয়ে আছে। ১৯ বছরের জীবনে কোনো পুরুষের স্পর্শ শরীরে লাগেনি। আজ একটু ছোঁয়ায় কেমন নারীসত্তা কেঁপে উঠল। নিশ্চয়ই রওনাফো সে কাঁপুনি টের পেয়েছে। এ ভেবেই তার লজ্জায় মাটির ভেতর ঢুকে যেতে ইচ্ছা করছে। চলবে।